আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি ওয়ালাইকুম সম্মানিত শিক্ষক আসসালাম মহোদয় রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন এবং স্যার কেমন আছেন সুপ্রভাত। স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমাদের লাইভটি স্যার শুরু হয়েছে, আমরা সরাসরি ক্লাসে চলে যাব, এই জন্য আমি 30 সেকেন্ড কথা বলে নেই। ওকে স্যার। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের আর্থিক ব্যবস্থাপনা ক্লাসের দ্বিতীয় পর্বে। আমাদের সাথে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত জনাব এস এম এমরান সোহেল স্যার। উনি আপনাদের বিগত দিনে যেভাবে ক্লাসটি সুসম্পন্ন করেছেন, আজকেও ওনাকে ক্লাসটি করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি স্যারকে আহ, সুন্দর করে পরিচালনা করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরেও কথোপকথন হবে আমার সাথে ক্লাস শেষে, যদি কোনো কিছু থাকে আপনাদের সাথে আমার আলোচনা করা গতকালকের মতো। স্যারকে আহ্বান জানাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি শুনতে পাচ্ছেন স্যার? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকে আমাদের আর্থিক ব্যবস্থাপনার দ্বিতীয় ক্লাস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া এই দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত দিনের ধারাবাহিকতায় আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু এই পরীক্ষার বিষয়ে দুটা কথা বলতে চাই। যে বিগত এক সপ্তাহ আমি এই বিষয়টা নিয়ে যাচাই বাছাই এবং গবেষণা করে দেখেছি যে আসলে আমাদের যে কামিং এক্সামটা আসছে, যে পরীক্ষাটায় আমরা অবতীর্ণ হতে যাচ্ছি, সেই পরীক্ষায় আপনার ভালো করার জন্য, বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনায় ভালো করার জন্য শুধু এমসিকিউ নির্ভর পড়াশোনা করলে হবে বলে আমার মনে হচ্ছে না। আমরা যে যত বেশি টেক্সট বা টেক্সচুয়াল পড়াশোনা করব, আমাদের প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। কারণ এই পরীক্ষাটা যেহেতু এইবারই প্রথম হচ্ছে, আপনি কাঠামোবদ্ধ প্রশ্নের মাধ্যমে যথাযথ প্রশ্ন সঠিকভাবে নাও পেতে পারেন, কিন্তু আমরা যে টেক্সটটা যেভাবে পড়াচ্ছি সেইভাবে যদি আমাদের সাথে আপনি পড়ে যান, তাহলে আপনি ইনশাল্লাহ শতভাগ প্রশ্ন কমন পাবেন আশা রাখি। তো আমরা আজকে আমাদের যে টপিকটা নির্ধারণ করেছি, সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যায় কিনা কাইন্ডলি আমাকে একটু জানাবেন। দেখা যায় স্যার। জি স্যার। দেখা যায়। আচ্ছা, বড় করলে ভালো হয় স্যার। জি। একটু দেখা বড় যায় করলে স্যার। ভালো। বড় আমার স্ক্রিনের ম্যাক্সিমাম সাইজ ইউজ করেছি। সাইজ আপনারা ঠিক আছে আপনাদের, জি। ঠিক তো আছে স্যার, হাতে স্ক্রিনে টাচ করলেই আপনার ফন্ট বড় হয়ে যাবে। যে কোনো স্যার যদি কারো সমস্যা হয়ে থাকে, আপনি স্ক্রিনে টাচ করে একটু বিগ করার চেষ্টা করেন, বড় করার চেষ্টা করেন, বড় হয়ে যাবে যে পর্যন্ত আপনার প্রয়োজন। জি জি, স্যার, আসসালাম স্যার। স্যার স্ক্রিনে বড় করা যায় স্ক্রিন। জি স্যার, আমরা একটু মিউট থাকি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা থেকে যথেষ্ট পরিমাণ প্রশ্ন কমন পড়ার একটা সম্ভাবনা আছে। সেটা হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক স্বচ্ছতা স্যার এটা কি ও মাদ্রাসার জন্য চলবে? জি, এটা সব মিউট সব করেন স্যার। প্রতিষ্ঠানের জন্য। স্যার মাদ্রাসার জন্য কি হবে এটা? জি, আর্থিক সবার জন্য, সব প্রতিষ্ঠানের সবার জন্য। জন্য। একটু আমাকে বলতে দেন। জি, এটা হলো সব ধরনের প্রতিষ্ঠানের জন্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026, যেটা রিসেন্টলি জারি হয়েছে 26 সালে, এবং এটা খুব কাছাকাছি সময়ে জারি হয়েছে 9 ফেব্রুয়ারি, মানে এই মাসেই জারি হয়েছে। এইটা জারির মাধ্যমে 2023 সালে যে আমাদের নীতিমালাটা ছিল সেটাকে রিপ্লেস করা হয়েছে। তার মানে 23 সালের নীতিমালা অনুযায়ী এখন আর আমাদের পরিচালিত হব না। আমরা এখন 2026 সালের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা জারি হয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করব। এবং এই ডকুমেন্টসটাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি মনে করি যে আমাদের এই পরীক্ষায় যেসব বিষয় আসবে এর 70% কোশ্চেন শুধু এই কয়েকটা পেজ থেকে থাকবে। তো এটা আপনাদের সুবিধার জন্য আমি অলরেডি মার্ক করেছি, যাতে এই ডকুমেন্টসটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, যাতে মার্ক করা অংশগুলো পড়লেই আপনাদের কষ্টটা অনেকটা কমে যাবে। এত বড় ডকুমেন্টসটা কষ্ট করে না পড়লেও চলবে, শুধু মার্কিং করা পয়েন্টগুলো পড়লেই আপনাদের জন্য রিভিশন করতে বা পড়তে সহজ হবে। তো আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখছি যে এই বিধিমালাটার নামকরণ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা 2026।
এই নীতিমালাটা অনুযায়ী নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের যে ফিনান্সিয়াল বিষয়গুলো আছে সেগুলোতে দুইটা বিষয় নিশ্চিত করতে হবে, একটা হলো স্বচ্ছতা আর একটা হলো জবাবদিহিতা। দ্যাট মিন্স আপনি স্বচ্ছতার সাথে অর্থ ব্যয় করবেন এবং আপনি অর্থ ব্যয় করার পর কেন ব্যয় করেছেন, কিভাবে ব্যয় করেছেন, রুলস রেগুলেশন মেনেছেন কিনা, যথাযথভাবে অ্যাকাউন্টিং হয়েছে কিনা, ভ্যাট আয়কর কর্তন করা হয়েছে কিনা, এই সকল বিষয়ে আপনার একটা জবাবদিহিতা থাকবে। আপনাকে জবাবদিহি করতে হবে যদি আপনি আইনের কোনো ব্যত্যয় ঘটান। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026। তো এই প্রত্যেকটা আমাদের যে কয়টা আইন বা নীতিমালা বা বিধিমালা তৈরি হয় সেটার যে 2 নম্বর ক্লজটা থাকে, 2 নম্বর বিধিটা থাকে, সেটাতে সাধারণত ডেফিনেশন থাকে বা সংজ্ঞা থাকে। এইখানে আমরা 3 নম্বরের মধ্যে সংজ্ঞা পেয়েছি, তৃতীয় যে অনুচ্ছেদ আছে এইখানে আমরা এই টোটাল ডকুমেন্টসটাতে, টোটাল নীতিমালাটাতে যেসব টার্ম ইউজ করব সেই টার্মগুলোর ডেফিনেশন দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু কিছু ডেফিনেশন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা হাইলাইট করার চেষ্টা করেছি। প্রথমেই আয়ন ব্যয়ন কর্মকর্তা বলতে কি বোঝায়, এখানে বোঝানো হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের প্রধান, ওই প্রতিষ্ঠানের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, বাংলায় আমরা তাকে বলছি আয়ন এবং ব্যয়ন কর্মকর্তা। এরপরে কি আছে স্যার? এরপরে আছে ইমপ্রেসড ফান্ড। এই শব্দটা আমরা প্রায়ই দেখি যে ইমপ্রেসড ফান্ড অর্থ বা এটা দ্বারা আমরা বুঝতে চাচ্ছি যে একটা প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য প্রতি মাসের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অগ্রিম হিসাবে নেওয়া হয় এবং এই টাকাটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার ভাউচার সমন্বয় সাপেক্ষে সমপরিমাণ টাকা আবার দেওয়া হয়, আবার ওই টাকাটা শেষ হলে আবার সমপরিমাণ টাকা দেওয়া হয়। এইটা হলো আপনার ওই ইমপ্রেসড ফান্ড নামে পরিচিত, নগদ এবং খুচরা লেনদেনের জন্য স্কুল পরিচালনার ক্ষেত্রে যদি জরুরি প্রয়োজনে। আর এখানে ক্যাশ বহি একটা ডেফিনেশন করা হয়েছে যে বহিতে আয় ব্যয়ের হিসাব লেখা থাকে, আপনার পার ডে আপনার ইনকাম এবং এক্সপেন্ডিচারের খরচগুলো লেখা হয় এবং আয়গুলো লেখা হয়। এখানে একটা ফর্মের কথা বলা হয়েছে টিআর ফর্ম 3। এই টিআর ফর্ম 3টা কি? টিআর মিনস ট্রেজারি রুলস। গভর্নমেন্টের কোষাগার থেকে টাকা উত্তোলন করা এবং গভর্নমেন্টের কোষাগারে টাকা জমা দেওয়ার জন্য সরকারের একটা আর্থিক বিধি আছে, সেটার নাম ট্রেজারি রুলস। টিতে ট্রেজারি, আরতে রুলস। এই টিআর মিনস ট্রেজারি রুলস। এই ট্রেজারি রুলসের 3 নাম্বার ফর্মে বলা আছে যে ক্যাশ বইটা কোন ফরম্যাটে রাখতে হবে, তো সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে ক্যাশ বুক মেনটেন করতে হবে, এটা বলা হয়েছে। এরপর আছে আপনার পরিচালনা কমিটি। এটাকে আমি খুব বেশি হাইলাইট করছি না কারণ এটা আপনাদের প্রশাসনের পার্টে আছে, আমি অর্থের বিষয়গুলো বেশি টাচ করেছি। ভাউচার, ভাউচার বলতে কি বোঝাচ্ছে? টাকা লেনদেনের প্রমাণক স্বরূপ লিখিত বিল, যেটা পরিশোধের পর ভাউচারে পরিণত হয়। আমরা দুইটা টার্ম নিয়ে এখানে বুঝবো, বিল এবং ভাউচার। আপনি যখন দোকান থেকে কোনো জিনিস ক্রয় করেন তখন দোকানদার আপনাকে মূল্য লিখিত যে কাগজটা দেয় সেটা আপনার জন্য বিল। এই বিলটা হাতে নিয়ে যখন আপনি দোকানদারকে টাকাটা পরিশোধ করে দিলেন, সাথে সাথে এই বিলটা আপনার জন্য ভাউচারে পরিণত হয়ে গেছে, তখন আপনার কাছে জাস্ট এটা একটা ভাউচার। আবার এই ভাউচারটা দিয়ে যখন আপনি হিসাব রক্ষণ অফিস থেকে বা কোনো আপনার স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে টাকা উত্তোলন করতে যাবেন, তখন সেটা আবার আপনার প্রধান শিক্ষকের কাছে এটা বিলে পরিণত হয়ে যাবে। উনি যখন আপনাকে আবার টাকাটা পরিশোধ করে দিবে তখন তার কাছে সেটা ভাউচারের রূপ নেবে। দ্যাট মিন্স বিফোর পেমেন্ট কোনো একটা লিখিত বিবরণী, এটাকে আমরা বিল বলি। আফটার পেমেন্ট সেটার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে সেটাকে ভাউচারে পরিণত হয়ে যায়, সেটাকে আমরা ভাউচার বলি। বিষয়টা ক্লিয়ার স্যার? জি ওকে, স্যার। জি স্যার। ওকে। এরপরে আসেন বেসরকারি আয় বলতে আমরা কি বুঝি। বেসরকারি আয় বলতে এই নীতিমালায়, জি বলেন। স্যার আয়ন ব্যয়ন কর্মকর্তার ইংরেজিটা বললেন, মিনিংটা কি জানি বললেন স্যার? এটা আমরা সংক্ষেপে বলি ডিডিও। ডিডিও, বলি ডিডিও, ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার। হ্যাঁ, ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার। একটু হোল্ড করেন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা। লেখালেখি করিয়েন না।
আপনারা লিখলে আমি আর লেখার জায়গা পাবো না, আমাকে একটু লিখতে দেন। হ্যাঁ, ইডি ও সরি। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমি যা লিখতেছি সেটা দেখা যায়। জি স্যার, জি দেখতেছি। ড্রয়িং যায়, স্যার। এন্ড ডিসবার্সিং ডিস দেখা যায়। একজনে বললেই হবে, আপনার আগে যখন আরেকজন বলে ফেলছে দেখা যায়, তখন আরেকজনের বলার দরকার নাই। হ্যাঁ, ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার। তাহলে ডিডিও হলো ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার, এটা বাই ডিফল্ট প্রতিষ্ঠান প্রধান ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার হিসেবে কাজ করবেন। ওকে, এখন আসেন, এরপরে আমরা চলে যাই নেক্সট ডেফিনেশনে, যে সাধারণ ব্যাংক হিসাব বলতে কি বোঝায়। কারণ এক জায়গায় বলা আছে যে আপনার প্রতিষ্ঠানের জন্য একটা সাধারণ ব্যাংক হিসাব লাগবে। তো সাধারণ ব্যাংক হিসাব মিন্স তফসিলি ব্যাংকের একটা হিসাব খুলতে হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামে। সেখানে যাবতীয় আয় এবং ব্যয়ের হিসাব পরিচালিত হবে ওই অ্যাকাউন্ট থেকে। এটাকে আমরা সাধারণ ব্যাংক হিসাব বলছি। এটাকে আমরা সাধারণ ব্যাংক হিসাব বলছি। এরপরে আছে আপনার পেটি ক্যাশ বুক। বলো বলো বলো, এখন বলা যাবে না, এটা হবে না এখন বলে। আচ্ছা, এরপরে আছে পেটি ক্যাশ বুক। আমরা আগে একটা ক্যাশ বুকের কথা বলেছি, যেখানে আপনার দৈনন্দিন আয় ব্যয়ের বিষয় লিপিবদ্ধ থাকবে। এরপরে আরেকটা টার্ম আসছে পেটি ক্যাশ বুক। পেটি মিন্স ভেরি স্মল। তো দৈনন্দিন অর্থ কার্যক্রম পরিচালনার জন্য খুচরা খরচ যে বইতে লেখা হয়, মানে আপনি ক্যাশ বইয়ে লেখার আগে আপনার নিজের হিসাব রাখার জন্য, অনেক সময় আমরা যখন বাজারে যাই বা কোনো একটা স্কুলের অনুষ্ঠানের আয়োজন করি, তখন দেখা যায় যে সেখানে আমাকে যখন ক্রয় কমিটির মেম্বার করা হয়, তখন যে আমরা খুচরা কেনাকাটাগুলো করি, এগুলো প্রথম কি করি আমরা এই পেটি ক্যাশবুকে বা ছোট একটা নোটবুকে বা ছোট একটা কাগজে লিখে রাখি। এইখান থেকে ফাইনালাইজ করে পরে আমরা আমাদের ক্যাশবুকে স্থানান্তর করি। এইটাই হলো ক্যাশবুক এবং পেটি ক্যাশবুকের মধ্যে একটা মেজর ডিফারেন্স। আমরা কি বুঝতে পেরেছি স্যার? স্যার জি তাহলে স্যার, পেটি আবার বলেন। মানে খুচরা খরচ। মানে আমরা ক্যাশবুকটা ছিল দৈনন্দিন যে অ্যাকচুয়াল খরচগুলো হচ্ছে এবং যে আয়গুলো হচ্ছে সেটা লেখা, এক পাশে ব্যয় এক পাশে আয় লিখি। আর পেটি ক্যাশবুকটা হলো আমার ওই ক্যাশবুকে ওঠার আগের খুচরা হিসাব রাখার জন্য ছোট একটা নোটবুক বা কাগজের মতো আমরা অনেক সময় পকেটে রাখি, বা আপনার ডেস্কে একটা ছোট কাগজ রাখলেন, সেইখানে আগে লিখলেন, সেইখান থেকে ফাইনালাইজ করে আপনি তখন ক্যাশবুকে নিয়ে যান। অনেক সময় এরকম হয়। বলতে পারি স্যার, একটা ইনফর্মাল একটা ফর্মাল। জি জি জি। এরপর আছে অত্যাবশ্যকীয় খাত। অত্যাবশ্যকীয় খাত বলতে আমরা বুঝছি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত খাতের শিক্ষক ব্যতীত জনবল। দ্যাট মিন্স আপনার প্রতিষ্ঠানে যে এমপিওভুক্ত শিক্ষক আছেন তাদের জন্য ব্যয় হবে না, তারা ছাড়া যদি এক্সট্রা কোনো টিচার থাকে বা পার্ট টাইম টিচার থাকে, সেই জনবলের জন্য ব্যয়টা অত্যাবশ্যকীয় খাত হিসেবে এখানে চিহ্নিত করা হয়েছে। আপনারা স্ক্রিনে দাগাদাগি করলে আমার স্ক্রিনটা আমার দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এখন আসি আমরা আমাদের হোস্ট মহোদয়কে রিকোয়েস্ট করবো সাময়িকভাবে একটু কথা বলে কে? মিউট করে দেওয়ার জন্য সবাইকে। জি স্যার, জি আমি করছি স্যার। তার অত্যাবশ্যকীয় খাতটা একটু আরেকবার বললে ভালো হয়। অত্যাবশ্যকীয় মানে আমাদের এই অত্যাবশ্যকীয় খাতের সংজ্ঞা কিন্তু সংজ্ঞায় যে এটা বিষয়টা এরকম না। মানে আমরা আমাদের এই টোটাল নীতিমালায় যেখানে অত্যাবশ্যকীয় খাত শব্দটা ইউজ করেছি, সেখানে এটার মিনিং হলো যে আপনার প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তারা ছাড়া অন্যান্য যদি অতিরিক্ত কোনো শিক্ষক থাকেন, কোনো অ্যাডহক শিক্ষক থাকেন বা কোনো আপনার মাস্টার রোল বা কোনো পার্ট টাইম টিচার থাকেন, তাদের ব্যয়টাকে আমরা অত্যাবশ্যকীয় খাত হিসেবে ওইখানে আলোচনা করব। তো এটা আগে এখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব যে একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের যে এই মূলনীতি, এই মূলনীতির মধ্যে আয় এবং ব্যয়ের মূলনীতিটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের ক্ষেত্রে
প্রচলিত সরকারি আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রথম বক্তব্য এটা যে আপনার জন্য গভর্নমেন্টের যে আয় ব্যয়ের যে বিধিবিধান আছে, আর্থিক বিধিবিধান আছে, আপনার প্রতিষ্ঠানের জন্য আয় ব্যয়ের বিধিবিধান সেম। এবং যে কথাটা শুরুতেই বলা হয়েছে যে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রতিষ্ঠান প্রধান হিসাবে আপনাকে। তারপর কি আছে, এবং পরিচালনা কমিটির যে সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান এই দুইজনের যৌথ স্বাক্ষরে প্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হবে। মানে এখানে যেসব জায়গায় আমি আন্ডারলাইন করেছি না, আমি হাইলাইট করেছি, প্রত্যেকটা বিষয়ে একটা করে প্রশ্ন হওয়ার সুযোগ আছে এবং এখান থেকেই প্রশ্ন হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই জন্য এই বিষয়গুলোকে আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন এবং আমি হাইলাইট করে দিয়েছি, যা আপনার হাইলাইট পয়েন্টগুলোর আশেপাশে পড়লেই আপনার কাজ হয়ে যাবে। পিডিএফ চাই স্যার। জি স্যার পিডিএফ দিতে হবে তো স্যার। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ আজকেই দিয়ে দিব, এই জন্য হাইলাইট করেছি কষ্ট করে। এটা পিডিএফ অবশ্যই দিয়ে দিব, আজকেই দিয়ে দিব, ধন্যবাদ আপনাদের জন্য স্যার। হাইলাইট করা হয়েছে। জি, তাহলে প্রতিষ্ঠান এখানে পরিচালনা কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে প্রতিষ্ঠান হিসাব পরিচালিত হবে। তাহলে এটা প্রশ্ন হতে পারে যে কাদের স্বাক্ষরে বা কার স্বাক্ষরে প্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হবে। এখানে আমরা এই প্রশ্নটা পেয়ে যাব এবং এই প্রশ্নটা আসবে, আমার ধারণা একটা প্রশ্ন কমন পড়লে এটা ইনশাল্লাহ আসবে। এরপরে আসেন যে সভাপতি, পরিচালনা কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান। আমরা প্রধান শিক্ষক বলছি না, কারণ 3 শাখারই এখানে প্রতিষ্ঠান প্রধান হবে। এরপরে আছে আয় এবং ব্যয়ের হিসাব প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রতিষ্ঠান প্রধান সংরক্ষণ করবে। তাহলে আয় ব্যয়ের হিসাব কে সংরক্ষণ করবে? প্রতিষ্ঠান প্রধান। এখানে প্রশ্ন হতে পারে। এরপরে আছে যদি আর্থিক ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং প্রচলিত বিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর আছে পরিচালনা কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন কোনো অনিয়ম হলে। প্রচলিত বিধানটা কি স্যার? প্রচলিত বিধান বলতে ধরেন আপনি একটা ক্রিমিনাল অফেন্স করলেন, তাহলে আপনার সিআরপিসি অনুযায়ী হবে। ক্রিমিনাল কোড অফ প্রসিডিউর আছে, যে যে আপনার ফৌজদারি আইন আছে, ফৌজদারি আইন অনুযায়ী হবে। আপনি যদি কোনো সিভিল অপরাধ করেন সিভিল আইন অনুযায়ী হবে। আপনি যদি প্রতিষ্ঠানের আপনার এটা যদি অসদাচরণ হয় তাহলে আপনার শৃঙ্খলা আপিল বিধিমালা অনুযায়ী হবে। মানে যে ঘটনাটা আপনি ঘটাবেন সেই অনুযায়ী যে বর্তমানে সরকারের প্রচলিত বিধি আছে সেই অনুযায়ী আপনার ব্যবস্থা গ্রহণ করা হবে। ওকে স্যার সেগুলো পাবো কোথায়? আপনি যে সিভিল বললেন, না ফৌজদারি না, সেটা বললেন, আপনার পাওয়ার দরকার নাই, সেটা আপনার পাওয়ার দরকার নাই। স্যার, সে গত জি স্যার, সপ্তাহে হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছে কোনো অনিয়ম থাকলে প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি দায়ী থাকবে। আমরা ওইটা দিব না এই নীতিমালার যে জিনিসটি আছে এইটি দিব স্যার, একটু ক্লিয়ার করবেন? গত সপ্তাহে কি হয়েছে? গত হাইকোর্টে সপ্তাহে হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছে যে কোনো প্রতিষ্ঠানে কোনো অনিয়ম এবং আচ্ছা, এটা আমি দুর্নীতি হলে আমি প্রতিষ্ঠান বলি আপনার প্রধান আপনার এবং কথা উক্ত এখানেই, হ্যাঁ, প্রতিষ্ঠানের সভাপতি দায়ী থাকবে। আপনি এখানেই থামতে পারেন, যে দুইটা কথার স্পিরিট একই। তারপরেও আমরা এই আইনটাকেই প্রাধান্য দিব, এই নীতিমালাটাকে। আর কোর্টের ব্যাপারে আমার একটা বিষয় জানা আছে, যে কোর্ট যখন কোনো বিষয় আদেশ করেন বা কোনো সিদ্ধান্ত দেন তখন এক্সিকিউটিভ বডি সেটা এক্সিকিউট করার জন্য প্রশাসনিক আদেশ জারি করেন। তো প্রশাসনিক আদেশ জারি না করা পর্যন্ত সেই সংক্রান্ত যে বিধিবিধানটা প্রচলিত আছে সেটাই স্ট্যান্ড করে। এবং এই বিধানের শেষে আমরা একটা ক্লজ দেখব যে আপনাদের এই স্কুল পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা বা অন্যান্য বিষয়ে অন্য কোনো বিষয়ের সাথে আপনি যেটা বলছেন সেটা তো এটার সাথে একই ধরনের মিলে গেছে, এটা নিয়ে কোনো প্রবলেমই নাই, আপনি এইটাই লিখবেন, এইটার রেফারেন্স দিবেন পরীক্ষায়। আর যদি কোনো বিষয় এটার সাথে কন্ট্রাডিকশন হয়, দ্যাট মিনস এটার সাথে মতদ্বৈততা তৈরি হয়, তাহলে যে কোনো বিষয়ই হোক না কেন সেটা মানে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, আপনার এইটা স্ট্যান্ড করবে। এটা বলা আছে এই বিধিমালার নিচে, সেটা আমরা দেখব। ওকে, জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এরপর আছে আয় ব্যবস্থাপনা, প্রতিষ্ঠানের আর্থিক স্ক্রিনের ব্যবস্থাপনা। স্ক্রিনের প্রতিষ্ঠানের দাগগুলো কি মিশানো যায় না স্যার? এটা তো আমার এখানে না, এটা ও যিনি যার স্ক্রিনে দিয়েছেন ওইখানে মুছতে হবে। এটা সবাই যদি একটু সতর্ক হন তাহলে যার এখানে আছে কাইন্ডলি একটু মুছে দিতে পারেন। জি, সমীর মন্ডল, জি মোহাম্মদ আমজাদ স্যার, আপনি হচ্ছে স্ক্রিনে দাগ দিয়েছেন, স্যারে পারবো। এই সাইটে দেখবেন একটা কলমের মতো দাগ আছে, এটা দিয়ে আপনি মুছে দিতে পারেন। হাইকোর্টের যে ইয়েতে ছিল স্যার, স্যার ওইটা তো একজন ছিল কথা স্যার, বলছে স্যার। পুনঃভর্তি ফি হলে, পুনঃভর্তি হলে প্রধান শিক্ষক ও সহসভাপতি, এইটা ছিল হাইকোর্টের রায়, সামগ্রিক ব্যাপারে না তো স্যার।
ওকে ওকে পুনঃভর্তি ফি আচ্ছা নিলে আচ্ছা ঠিক আছে, পুনঃভর্তি ফি নিতে পারবেন না, এখানেই বলা আছে, এই আইনেও বলা আছে, আমরা সেখানে যাব। তো আমরা একটু সামনের দিকে স্যার যাই। একটু মানে আপনাকে আমরা টু দা একটু পয়েন্টে হেল্প প্রশ্ন করি করলে স্যার। হবে কি স্যার, আমরা যদি টু দা পয়েন্টে প্রশ্ন করি এবং শর্টকাট প্রশ্ন করি তাহলে হবে কি, আমরা মূল টপিকে থাকতে পারবো এবং আমাদের অনেক আয়োজন আজকে, আমরা সেইটার শেষ পর্যায়ের দিকে যাইতে পারবো। ঠিক আছে স্যার? স্যার এটাই সঠিক। হ্যাঁ, প্রশ্ন অনেক করবেন কিন্তু কার্যকরী প্রশ্ন করলে আমরা বেশি উপকৃত হব। স্যার আমি আচ্ছা, একটু শেয়ার করি এরপরে স্যার, সেটা হলো জি, আপনার বল। পাঠদানটা অব্যাহত রাখলে আমাদের যে জায়গায় প্রশ্নগুলো করার আছে, যদি আপনার পাঠদানের মধ্যে হয়ে যায় তাহলে আমাদের আর করার প্রয়োজন হচ্ছে না। আর যদি না হয়ে যায় থাকে তাহলে আমরা ওটা নোট করে রাখলে পরবর্তীতে জিজ্ঞাসা করলে মনে হয় ভালো হয় না স্যার? এভাবে যদি আমরা এগাই। জি স্যার, আপনারা সবাই প্রশ্ন লিখে রাখবেন, হ্যালো। আর শেষে হ্যান্ড স্যার, রেজ আমার করার সুযোগ আমার কথা পাবেন। কি শোনা যাচ্ছে? জি আমি স্যার, কি আপনি মিউট কথাটা আছি না? বলছিলেন। জি স্যার, আপনার কথা শোনা সুমন যাচ্ছে। স্যার, আমি কি আনমিউট আছি? তাছাড়া মনে হয় কথা জি শোনা জি যাচ্ছে? জি স্যার, আপনার যে আপনাকে শোনা যাচ্ছে পাঠদানটা স্যার। আসবে ওর ভিতরে যদি পয়েন্ট থেকে আচ্ছা থাকে তাহলে আমরা মনে আচ্ছা, হয় শুনেন সময় শুনেন নষ্ট করতে মনে হয়। স্যার, স্যার আমি একটু সেন্ট্রাল মিউট করেছি, আপনি একটু আনমিউট করেন স্যার। আপনারা কেউ আনমিউট করবেন না স্যার, আপনি শুধু আনমিউট করেন। আচ্ছা, জি স্যার। আমি যেটা বলছি স্যার, যে আমরা একটা ক্লজ পরে যখন আমরা পজ দেই তখন প্রশ্নটা করে ফেললে ভালো, না হলে হবে কি, এট দ্য এন্ড অফ দ্য সেশন প্রশ্ন করলে প্রশ্নের স্পিরিট নষ্ট হয়ে যায় এবং তখন প্রশ্নের পরিমাণ কমে যায়, মানে গুরুত্বপূর্ণ প্রশ্নের পরিমাণ কমে যায়। আমরা প্রশ্ন করবো, যেমন এই আয় ব্যবস্থা নিয়ে কথা বলছি, কথা বলার পরে এই টপিকটা শেষ হওয়ার পরে একটু পজ দিব, তখন প্রশ্ন করবেন। ঠিক আছে স্যার? আবার ওকে। তো আমরা আয় ব্যবস্থাপনা নিয়ে বলছি যে প্রতিষ্ঠানের নিকটবর্তী তফসিলি ব্যাংকে হিসাব খুলতে হবে। খেয়াল করেন, আপনি আপনার খালাতো ভাই ব্যাংকের ম্যানেজার 10 কিলোমিটার দূরে, তার এখানে খোলার প্রয়োজন নাই। আপনি এখানে নীতিমালায় বলা হয়েছে প্রতিষ্ঠানের নিকটবর্তী কাছাকাছি তফসিলি ব্যাংকে হিসাব খুলতে হবে। এখন তফসিলি ব্যাংক অনেক আছে, এর মধ্যে আপনি রাষ্ট্রীয় মালিকানাধীন, দ্যাট মিনস রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে, সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, কৃষি, এইগুলোতে আপনি অগ্রাধিকার দিবেন। তাহলে এখানে বিষয়টা হলো, একটা হলো আপনার প্রতিষ্ঠানের কাছাকাছি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। ওকে। তো এই প্রতিষ্ঠানের আদায়কৃত সকল ফি, আপনি যত ফি আদায় করবেন, প্রতিষ্ঠানের যা ইনকাম হবে, ইনকামের একটা বড় বিষয় হলো প্রতিষ্ঠানের ফি আদায়, সেটা অবশ্যই নির্ধারিত হারে আদায় করতে হবে। এবং সকল প্রকার ফি, তারপর আপনার প্রতিষ্ঠান থেকে যদি কোনো আয় হয়, স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে, ধরেন দোকান ভাড়া বা ইজারা দেওয়া জমির ফসল, এইগুলো দান অনুদান, এই সবগুলো যে নামেই থাকুক, এই সবগুলোই কিন্তু আপনার নির্ধারিত ব্যাংকের হিসাবে জমা দিতে হবে। আপনার মানে স্কুলের আলমারিতে রাখতে পারবেন না, সেগুলো আদায় হওয়ার সাথে সাথেই বা নেক্সট ডেতে অবশ্যই আপনি তফসিলি ব্যাংকে আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে জমা দিয়ে দিবেন। এবং এখানে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে বলা হয়েছে, সে সোনালী ব্যাংকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং তবে জরুরি প্রয়োজনে যদি আপনার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় হইতে নির্দেশনা প্রদান করিলে শিক্ষা প্রতিষ্ঠান নগদ অর্থ আদায় গ্রহণ করতে পারবে। মানে বলা হচ্ছে যে আপনারা যে এখন, আমি আগের ক্লাসেও বলেছিলাম, আপনারা যে এখন ফিগুলো আদায় করছেন, আপনারা মানি রিসিটের মাধ্যমে ইন হ্যান্ড, ক্যাশ 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 অবস্থায়, সেটা কিন্তু আপনার এখন আর থাকবে না। এবং এটার জন্য একটা গেটওয়ে তৈরি করা হবে। অন্যান্য বিভিন্ন জায়গায় যেভাবে আপনারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আপনারা পেমেন্ট করেন, ছাত্রছাত্রীরাও এই এই পেমেন্টগুলো এই গেটওয়ের মাধ্যমে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে করবে। এবং সেটা আয়োজন করার জন্য আপনার ডাইরেক্টর অফ ইন্সপেকশন এন্ড অডিটকে দায়িত্ব দেওয়া আছে, এটা আমরা সামনের দিকে পাবো। তার মানে এখন পর্যন্ত নির্দেশনা হলো যে আয় ব্যবস্থাপনায় যে আপনি আপনার প্রতিষ্ঠানের নিকটবর্তী কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং সরকার নির্ধারিত ফি আদায় করবেন। এবং সকল প্রকার ফি, স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আয়, কোনো ডোনেশন, কোনো অনুদান, কোনো গিফট, যাই পান না কেন, এটা আপনার ওই অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে হবে। এবং যদি আপনি নগদে কোনো টাকা গ্রহণ করেন, সেই ক্ষেত্রে এটা প্রশ্ন আসতে পারে যে গৃহীত অর্থ আপনি 2 কর্মদিবসের মধ্যে অবশ্যই ব্যাংকে জমা দিতে হবে। এটা একটা টার্নিং পয়েন্ট, যে কতদিন একজন মানে স্কুলে টাকা ধরে রাখতে পারবে। তা আয়কৃত টাকা 2 দিনের মধ্যেই
আপনার উইদিন 2 ওয়ার্কিং ডেজ আপনি সেটা জমা করতে হবে সরকারি কোষাগারে, সরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এরপরে আসেন যে আপনারা যে আদায় করেন, সেই আদায়ের ক্ষেত্রে নতুন কোনো খাত সংযোজন, বিয়োজন, পরিবর্তন বা নতুন খাত সৃষ্টি করে অর্থ আদায় করতে পারবেন না। তবে মন্ত্রণালয় চাইলে সেটা করে দিতে পারবে আপনাকে। আপনি নতুন আইটেম ক্রিয়েট করে সেখানে চাঁদা আদায় বা ফি আদায় করতে পারবেন না। কোনো ভর্তি ফি নেওয়া যাবে না। এই ক্লজটা একটু মনে রাখতে হবে। এই ক্লজ হলো 5-এর ও। এই ধরনের প্রশ্ন হতে পারে, যেহেতু পুনঃভর্তি ফি নিয়ে আলোচনা আছে। পুনঃভর্তি ফি আদায় করা যাবে না, যে এটা কোথায় বলা আছে? এটা স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালার 5-এর ও ক্লজে আছে। এবং এই আপনি টিউশন পুনঃভর্তি ফি নিতে পারবেন না, তবে টিউশন ফি নীতিমালায় যেসব বিষয় স্বীকৃতি আছে সেটা আমরা পড়বো হয়তো নেক্সট ক্লাসে। টিউশন ফি নীতিমালা 2024-এ যেসব আইটেম আপনি নেওয়ার কথা উল্লেখ আছে সেগুলো আপনি নিতে পারবেন। তাহলে আয় ব্যবস্থাপনার উপরে কোনো প্রশ্ন আছে? স্যার সেশন ফি আর পুনঃভর্তি ফি একই তো কথা নাকি নাকি? না, আমরা এটার ব্যাখ্যা করতে যাব না। আপনার যে আমরা যখন টিউশন ফি নীতিমালা 2024 পড়ব, ওইখানে বলা আছে যেসব আইটেমের কথা, সেই সব আইটেম আপনি নিতে পারবেন। কোনো ভর্তি ফি নামে কোনো আইটেম আপনি নিতে পারবেন না। জি বলেন। স্যার জি স্যার এখানে আছে ফি আবশ্যিকভাবে সরকার কর্তৃক নির্ধারিত হারে যথা বিসর্গ ব আদায় করিতে হইবে। এই যথা বিসর্গ ব এটা কি? এটা হলো একটা ইংরেজি ফন্ট ছিল, সেই ফন্টটা ভেঙে গেছে। সম্ভবত এটা রেট শব্দটা উল্লেখ আছে, RATE। ওকে স্যার এখানে একটা প্রশ্ন হলো স্যার, সেশন চার্জ যেটা আমরা নেই সেটা তো অনেকগুলা ফির মানে এটা সমন্বয়। আচ্ছা স্যার, আমি এখানে একটু সহজ সমাধান দেই। এইটা নিয়ে আজকে আমরা স্যার কথাই বলবো। এটা যেহেতু আমাদের টিউশন ফি নীতিমালা আলাদাভাবে আছে, সেটা যখন পড়বো আচ্ছা সেইটার জন্য এটা রেখে দিই আমরা সামনে যাই। স্যার ওকে একটু কথা বলতেন। জি বলেন। আহ, ওই যে গেটওয়ে, সোনালী ব্যাংক গেটওয়ে যেটা আছে, আপনি একটু উপরে নেন। এখানে এটা কি হাতে নেওয়া যাবে, না ব্যাংকে যে জমা দেবে গার্জিয়ান? না না, সোনালী ব্যাংক গেটওয়ে এটা ব্যাংকে গিয়ে জমা দিবেন না। আপাতত আপনি আপনার অ্যাকাউন্টে জমা করবেন এবং 2 দিনের মধ্যে আপনি জমা দিয়ে দিবেন। কিন্তু এই সিস্টেমটা এখনো চালু হয় নাই, যে আপনাদের সব স্কুল বেসরকারি প্রতিষ্ঠানে চালু হয় না। অনেক প্রতিষ্ঠানে চালু হয়েছে, অনেক সরকারি প্রতিষ্ঠানে আছে। এটা যখন ব্যবস্থা করবে তখন সে ছাত্রছাত্রীরা যে বিভিন্ন যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আছে, বিকাশ, রকেট, নগদ বা আরো অন্যান্য আছে, এইগুলোর মাধ্যমে দিতে পারবে সোনালী ব্যাংকের গেটওয়ে এখন ব্যবহার করে। এখন যে সময়টা, এই সময়ে তো নিতে পারবে। এই সময়ে তো আপনারা মানি রিসিটের মাধ্যমে নিচ্ছেন হ্যাঁ, স্কুল নিচ্ছি। থেকে, এবং এটা জি। আপনি 2 দিনের মধ্যেই অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে হবে। ওকে, হুম, জি। এখন আসেন। জি সমীর মণ্ডল, ওই বিষয়ে কিছু বলার থাকলে বলেন সংক্ষেপে, না হলে আমরা সামনে যাব, ব্যয় ব্যবস্থাপনায় যাব। আচ্ছা, তো ব্যয় ব্যবস্থাপনায় কি হবে? আমরা আয়ের বিষয়টা দেখলাম, এখন আমরা ব্যয়ের বিষয়টা দেখি। ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এবং পরিচালনা কমিটি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কি করবে? আর্থিক ও প্রশাসনিক কার্যাদি সংক্রান্ত ক্ষমতা এবং সময় সময় এই সংক্রান্ত বিষয়ে জারিকৃত নির্দেশনা অনুসরণ করবে। ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আপনার নির্দেশনা ফ্রিকোয়েন্টলি জারি হচ্ছে। যেমন কিছুদিন আগে PPR 2008 ছিল, এখন PPR 2025 জারি হয়েছে। এখন PPR 2025 জারি হইলে আপনি যে PPR 2025 ফলো করবেন, এটা আপনাকে নতুনভাবে বলার প্রয়োজন নাই। এইখানেই বলা হয়েছে যে আর্থিক ও প্রশাসনিক কার্যাদি সংক্রান্ত ক্ষমতা এবং সময়ে সময়ে জারিকৃত এই সংক্রান্ত টাইম টু টাইম যে ধরনের নির্দেশনা জারি হবে, সবগুলোই আপনার জন্য প্রযোজ্য হবে। সরকারের যে বিধিমালা জারি হবে অর্থ ব্যয়ের বিষয়ে। তারপর কি আছে? সংশ্লিষ্ট খাত ব্যতীত অন্যান্য খাতে কি স্যার?
সংশ্লিষ্ট খাত ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় ও স্থানান্তর করা যাবে না। আপনার যে টাকা, শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকা আদায় করবেন, সেটা যেসব খাতে খরচ করার কথা সেই সব খাতেই খরচ করতে হবে শিক্ষার্থীদের কল্যাণে। তবে বিশেষ প্রয়োজনে পরিচালনা কমিটি এই টাকা অন্য খাতে ব্যয়ের অনুমোদন দিতে পারবে কোন ক্ষেত্রে? যদি জমাকৃত অর্থ ওই বছরে ব্যয় হওয়ার পরেও টাকা থেকে গেছে, তখন আপনি অন্য খাতে উন্নয়নমূলক কাজে ব্যয় করতে পারবেন, অথবা ব্যাংকে টাকাটা জমা রাখার কারণে ওইখান থেকে যদি কোনো প্রফিট প্রডিউস হয়, যে লাভ হয়, সেই লাভটা আপনি অন্য খাতে নিয়ে স্থানান্তর করে ব্যয় করতে পারবেন। তাহলে দুই ক্ষেত্রে করা যাবে। এক ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থ তাদের যে নির্দিষ্ট খাত আছে সেই খাতেই ব্যয় করতে হবে। ওই খাতের বাইরে তখনই আপনি ব্যয় করতে পারবেন যদি বছর শেষে টাকা কিছু অব্যয়িত থাকে এবং যে পুরো টাকাটা ব্যাংকে রাখার কারণে সেখান থেকে যদি কোনো প্রফিট ইনকাম হয়, সেই দুইটা তাও আবার পরিচালনা কমিটির অনুমোদন ক্রমে করতে পারবেন। ইমপ্রেসড ফান্ড পরিচালনার জন্য আমরা যে শুরুতে একটা ডেফিনেশন বলছিলাম যে ইমপ্রেসড ফান্ড, এই ইমপ্রেসড ফান্ড পরিচালনা করার জন্য কমিটির নিকট চাহিদাপত্র দিতে হবে। কে দিবে? প্রতিষ্ঠান প্রধান। প্রতিষ্ঠান প্রধান কমিটির কাছে একটা চাহিদাপত্র দিবে যে আমার এই প্রতিষ্ঠান স্মুথলি পরিচালনার জন্য আমার এত টাকা মাসিক ইমপ্রেসড ফান্ড দরকার। এখন কত টাকা সেইটা আবার সরকার কর্তৃক নির্ধারিত ছাত্র অনুপাতে নির্ধারণ করা আছে, সেটা আমরা পরে যাব। প্রথম কথা হলো যে প্রতিষ্ঠান প্রধান ইমপ্রেসড ফান্ডের জন্য পরিচালনা কমিটির নিকট চাহিদা দিবে যে আমার প্রতিষ্ঠান প্রতি মাসে এত টাকা ইমপ্রেসড ফান্ড দরকার। যে ফর এক্সাম্পল 10,000 টাকা দরকার, যে 10,000 টাকা অনুমোদন করে দিবে, তখন এই 10,000 টাকা বিভিন্ন কাজে খরচ হবে, আবার এটার ভাউচার দিয়ে সমন্বয় করলে আবার ওই ফান্ডে আবার পরের মাসে আরো 10,000 দিয়ে দিবে। এইভাবে পরিচালিত হবে। তাহলে প্রতিষ্ঠান প্রধান এই রিকুইজিশন দিবে পরিচালনা কমিটির কাছে। এই পয়েন্টগুলো, টার্নিং পয়েন্টগুলো মনে রাখবেন যে ইমপ্রেসড ফান্ডের জন্য রিকুইজিশন দিবে কে? প্রতিষ্ঠান প্রধান। কার কাছে দিবে? পরিচালনা কমিটির কাছে। পরিচালনা কমিটি সেই টাকাটা কি করবে? বিল ভাউচার সহ বিবরণী দাখিল করবে খরচ করে। অর্থ উপকমিটির সুপারিশ ও পরিচালনা কমিটির অনুমোদন ক্রমে প্রতিষ্ঠান প্রধান প্রয়োজনীয় অর্থ ছাড় করবেন এবং অডিট কমিটির নিকট উপস্থাপনের জন্য বিল ভাউচার সংরক্ষণ করবেন। তাহলে অর্থ উপকমিটি আছে আমাদের, সেটা আমরা পরে যাব। তারা সুপারিশ করবে এবং পরিচালনা কমিটি অনুমোদন দিলেই অর্থ ছাড় হবে, ওই যে ইমপ্রেসডের টাকাটা দেওয়া হবে এবং সেই অনুযায়ী খরচ করে এটার বিল ভাউচার সংরক্ষণ করবে। ইমপ্রেসড ফান্ডের হাইয়েস্ট লিমিট বা সর্বোচ্চ সীমা হবে কোনো প্রতিষ্ঠানের কাকে বলে? ইমপ্রেসড ফান্ড কাকে বলে সেটা আমরা আগে পড়ে আসছি, আপনি কি তখন হয়তো জয়েন করেন নাই। সংজ্ঞার অংশে ছিল যে ছোটখাটো ব্যয় মেটানোর জন্য প্রতিষ্ঠান প্রধানকে যে পরিমাণ টাকা অগ্রিম মঞ্জুর করা হয় সেটাই ইমপ্রেসড ফান্ড। আচ্ছা, তো ইমপ্রেসড ফান্ডটা প্রধান শিক্ষকের একটা মানে হ্যান্ড ক্যাশের মতো, সে পরিচালনা কমিটির কাছ থেকে নিয়ে নেবেন এবং এইটা দিয়ে সারা মাস উনি ওনার প্রতিষ্ঠান পরিচালনা করবেন এবং মাস শেষে এইটার বিল ভাউচার সমন্বয় করবেন এবং সংরক্ষণ করবেন এবং পরবর্তী মাসে আবার ইমপ্রেসড ফান্ড নেবেন। এটা খুচরা কেনাকাটার জন্য ছোটখাটো ক্রয়, মানে অফিস পরিচালনা, নাস্তা খরচ, বিভিন্ন ধরনের ছোটখাটো খরচ যেগুলো আছে, ধরেন একটা ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে সেটার জন্য। আচ্ছা, তাহলে এই স্যার, ইমপ্রেসড ফান্ড, জি এই ইমপ্রেসড ফান্ডের জন্য কি প্রত্যেক মাসেই এই অর্থ উপকমিটির সুপারিশ লাগবে? প্রত্যেক মাসেই? না, এটা আপনি বছরের শুরুতে যদি একবার রিকুইজিশন করেন এবং সেখানে উল্লেখ থাকে যে প্রতি মাসে এটা, এবং এটা এখানে বলা আছে যে সমপরিমাণ টাকা, প্রথম যেটা দিয়ে ইমপ্রেসড ফান্ড শুরু হবে সেইটাই আপনি চালাইতে থাকবেন। এখন ইমপ্রেসড ফান্ডে আবার টাকার পরিমাণ কম হইতে পারে। ধরেন আপনি 10,000 টাকা ইমপ্রেসড ফান্ডে নিয়েছেন, এই মাসে 7,000 টাকা খরচ হয়েছে, তাহলে আপনি 7,000 টাকার ভাউচার দিয়ে আবার 7,000 টাকা উঠায় নেবেন। তাহলে 7,000 আর হাতে আছে 3,000, আপনার হাতে আবার 10,000 হয়ে যাবে, মানে প্রতিষ্ঠান প্রধানের হাতে। আচ্ছা, আমরা একটু সামনে যাই, পরে প্রশ্নটা করেন। ইমপ্রেসড ফান্ড আমরা শেষ করি নাই। তাহলে ইমপ্রেসড ফান্ডের কত টাকা মঞ্জুর করা যাবে সেটা নির্ভর করবে প্রতিষ্ঠানের এক মাসের নগদ ক্রয়ের সর্বোচ্চ সীমা যতটুকু ততটুকু। তাহলে একটা প্রতিষ্ঠানের প্রধান উনি এক মাসের নগদ ক্রয়ের জন্য সর্বোচ্চ সীমা কত সেটা একটা পরিশিষ্টে বলা আছে, পরিশিষ্ট কতে। আপনাদের কাছে যে নীতিমালাটা আছে সেটা আছে, এইটা দেওয়া আছে সবার শেষে। আমি এটা আলোচনার সুবিধার জন্য এখানে মাঝে নিয়ে আসছি, মানে যেখানে থিওরি আছে সেইখানেই টেবিলটা নিয়ে আসছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখানে কি বলা হয়েছে যে ধরেন আমরা একটা এক্সাম্পল দেই,
আপনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আপনার স্কুলের ছাত্র সংখ্যা যদি 500 থাকে তাহলে আপনি 10,000 টাকা ইন্টারেস্ট সর্বোচ্চ নিতে পারবেন। ছাত্র সংখ্যা যদি 501 থেকে 1000 পর্যন্ত হয়ে থাকে তাহলে 15,000 নিতে পারবেন। 1000-এর উপরে যদি ছাত্র থাকে আপনার প্রতিষ্ঠানে তাহলে আপনি 20,000 টাকা ইন্টারেস্ট ফান্ড সর্বোচ্চ নিতে পারবেন। সর্বোচ্চ নেওয়ার মানে এই না যে আপনি 20,000-ই সবসময় নেবেন। আপনার ম্যাক্সিমাম লিমিট আছে 20,000, আপনি চাইলে এর কমও নিতে পারবেন, আপনার কতটুকু খরচ সেই অনুযায়ী। তবে এই লিমিটের উপরে যেতে পারবেন না। এরপরে আসেন বিবিধ খাতে আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট খাত ব্যতীত ব্যয় করা যাবে না। এখন বিবিধ খাতের ব্যয় কোন খাতে করা যাবে এটা অনুচ্ছেদ 10-এ আছে, সেখানে আমরা দেখবো, একটু মনে রাখেন যে বিবিধ খাতে যদি কোনো অর্থ আদায় করেন সেটা বিবিধ খাত বলতে কি কি খাতে খরচ করা যাবে ওইটা ওখানে ক্লেরিফাই করা আছে, মানে ব্যাখ্যা দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লজ, ভ্যাট এবং আয়কর কর্তন আদায় করিয়া প্রতিষ্ঠান প্রদান সরকারি কোষাগারে দ্রুত জমা প্রদান নিশ্চিত করিবেন। মানে আপনি যেসব ক্রয় করবেন সেই ক্রয়ের ক্ষেত্রে যখন আপনি অর্থ পরিশোধ করবেন তখন ভ্যাট এবং আয়কর, সেই সংশ্লিষ্ট খাতের যে ভ্যাট এবং আয়কর আছে এটা সরকারি কোষাগারে জমা নিশ্চিত করার দায়িত্ব প্রতিষ্ঠান প্রদানের। যদি কোনো কারণে ভ্যাট আয়কর কম কাটা হয় বা ভ্যাট আয়কর সরকারি কোষাগারে জমা না হয় তাহলে আপনি ক্রয়কারী হিসাবে এটা দায়ী থাকবেন। উন্নয়ন তহবিলের অর্থ স্যার আর্থিক এটা একটু বিধান, আবার কি বলতে ছটা আবার বলতে হবে, ভ্যাটটা ধরেন কিভাবে দেবো, কয়েকদিন আয়করটা আগে কিভাবে দেবো? আপনারা টিভি স্ক্রিন এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য একটা টিভি কিনেছেন 70, 80, 90, 95 হাজার টাকা দিয়ে, তাই না? ওই টিভিটা কিনা হয়েছে রিকোয়েস্ট ফর কোটেশন মেথডে, RFQ মেথডে। RFQ মেথডে কেনার জন্য ওইখানে বলা আছে যে যার কাছ থেকে মালামাল সরবরাহ নিবেন আপনি, তিনি সরকারের প্রচলিত হারে ভ্যাট এবং আয়কর জমা দিবেন। তাহলে ওই প্রতিষ্ঠান ভ্যাট ও আয়কর জমা দিয়েছে কিনা সেটা আপনি নিশ্চিত করবেন, অথবা আপনি ভ্যাট এবং আয়করের টাকাটা কেটে রেখে বাকি টাকাটা তাকে পরিশোধ করবেন এবং ভ্যাট এবং আয়করের টাকাটা যথাযথ কোডে সরকারি কোষাগারে জমা করবেন। এটা আপনার দায়িত্ব। ওকে। উন্নয়ন তহবিলের অর্থ আর্থিক বিধানাবলী PPR 2025 অনুসরণ করে প্রতিষ্ঠানের উন্নয়ন কাজেই ব্যয় করতে হবে। উন্নয়ন তহবিলের অর্থ উন্নয়ন কাজেই ব্যয় করতে হবে এবং এই ক্ষেত্রে আপনার প্রচলিত যে আর্থিক বিধিবিধান আছে এবং PPR 2025 আছে। PPR মানে পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশনস, সরকারি টাকায় ক্রয় করার বিধিবিধান হলো PPR। এটা 2025 সালে আবার নতুনভাবে জারি হয়েছে, এটা অনুসরণ করে আপনাকে ব্যয় করতে হবে। এবং এই PPR জিনিসটা কি একটু প্রাথমিক ধারণা দেই, যে এইখানে বলা আছে যে আপনি কোন ধরনের ক্রয় করলে কোন পদ্ধতি অবলম্বন করবেন, কত টাকার ক্রয় করলে কোন পদ্ধতি অবলম্বন করবেন, পদ্ধতিগুলো বলা আছে। যেমন আপনারা যে টিভি কিনেছেন, টিভির দাম হলো 80-90 হাজার টাকা, তখন আপনার ক্যাশ পারচেস ছিল 25,000 টাকা। তাহলে আপনি চাইলেই কিন্তু 25,000 টাকার জিনিস আপনি দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু 80,000 টাকার জিনিস কিন্তু আপনি দোকান থেকে একটা ভাউচার দিয়ে কিনতে পারবেন না। PPR-এ বলা আছে যে 25,000 টাকার উপরে কোনো ক্রয় করতে হলে আপনাকে রিকোয়েস্ট ফর কোটেশন মেথডে ক্রয় করতে হবে। এই জন্য আপনারা তখন কোটেশন সংগ্রহ করেছেন। তবে বর্তমানে এই সিলিংটা এখন উপজেলা পর্যায়ে 40, যে আঞ্চলিক বা বিভাগীয় পর্যায়ে 60 এবং মিনিস্ট্রিয়াল লেভেলে 75,000 টাকা পর্যন্ত ভাউচারের মাধ্যমে সরাসরি ক্রয় করা যায়। তাহলে আপনার প্রতিষ্ঠান যদি এখন আপনার প্রতিষ্ঠান যদি উপজেলা লেভেলে থাকে, আপনি আপনার 40,000 টাকার জন্য কিন্তু কোটেশন করতে হবে না। 40,000 টাকার জন্য আপনি নিজে এক ভাউচারই ক্রয় করতে পারবেন ক্রয় কমিটির মাধ্যমে। ওকে। আর এটা তাহলে মফস্বল এলাকার জন্য 25,000 টাকা। উপজেলা লেভেলে 25, একটু আগেই তো বললাম, জেলা লেভেলে 60 এবং জেলা এবং বিভাগীয় লেভেলে হলো 60 এবং মিনিস্ট্রিয়াল অধিদপ্তর লেভেলে, মিনিস্ট্রি লেভেলে আপনার 70,000 মেবি। স্যার উপজেলা লেভেলে 25 নাকি 45 স্যার? 40 হয়ে গেছে মনে হয় 25 থেকে এখন, এই যে PPR 2025-এ। হ্যাঁ, জি নতুন যে আইনটা হয়েছে এখানে এটা বেড়েছে। একটু প্লিজ আমরা একটু মিউট থাকি। এই যে ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার এবং পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ইলাবোরেশন আসতে পারে যে এই শব্দটার ইলাবোরেশন কি। ওকে।
দয়া করে একটু বুঝিয়ে দিলে ভালো হয় অর্থটা। বুঝাইয়া দিলাম তো, পাবলিক মানে সরকারি, প্রকিউরমেন্ট মানে ক্রয়, রেগুলেশন মানে বিধিমালা। সরকারি টাকায় ক্রয় বিধিমালাটাই হলো পিপিআর। প্রকিউরমেন্ট শব্দের অর্থ হলো ক্রয়, আর পাবলিক মানে সরকারি, রেগুলেশন মানে আইনবিধি। আর ড্রয়িং এন্ড ডিসবার্সিং হলো ড্র করা মানে টাকা উত্তোলন করা, এবং টাকা ডিসবার্স মানে বিতরণ করা। যে অফিসার টাকা উত্তোলন করে এবং বিতরণ করে তাকে ডিডিও বা ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার বলি। ওকে, আয়ন বিষয় বলে নাকি? ডিসবার্স বানালে আয়ন ব্যয়ন এইচ হবে না, কর্মকর্তা। জি, এইচ হবে না, ডিসবার্সিং এইচ হবে না। BURS এরপর এইচ হবে না। ওকে, ও এই জন্য এটাকে স্পেলিং এ ধরে দিছে না। স্যার RFQ স্যার। পাবলিক আরএফ হলো পার্সে রিকোয়েস্ট ফর কোটেশন। রিকোয়েস্টিং ফর রিকোয়েস্ট ফর কোটেশন। কোটেশন। রিকোয়েস্ট ফর কোটেশন, আরএফকি হলো রিকোয়েস্ট ফর কোটেশন। এইটার সিস্টেমটা ওকে, কিরকম স্যার? এটা আপনারা তো কয়েকদিন আগেই করেছেন। আপনি 3টা প্রতিষ্ঠানের কাছ থেকে যারা এই মালটা সরবরাহ করে তাকে বলবেন যে আমি এই জিনিসটা কিনতে চাই, এই হলো আমার টেকনিক্যাল স্পেসিফিকেশন, যে আপনি একটা টেবিল কিনলে টেবিলের দৈর্ঘ্য প্রস্থ এত, হাইট এত, এই ধরনের মালামাল লাগবে। কম্পিউটার কিনলে এটার স্ক্রিনের দৈর্ঘ্য প্রস্থ এত, মানে মনিটরটা এত, আমার র্যাম এত জিবি, আমার হার্ড ডিস্ক এত, ইত্যাদি ইত্যাদি উল্লেখ করে বলবেন যে এটা আপনারা কে কত টাকায় দিতে পারবেন, আপনি কোটেশন দেন। এরকম 3টা প্রতিষ্ঠান কোটেশন দিলে আপনি এটা মূল্যায়ন করে সর্বনিম্ন দামটা ভালো পণ্য তার কাছ থেকে নিয়ে নেবেন ওয়ার্ক অর্ডার দিয়ে, কার্যা দিয়ে। টেন্ডার আহ্বান করার জন্য স্যার, ওটা টেন্ডার আহ্বান বলা হয়। এটা টেন্ডার আহ্বান বলা হয় না, এটা আমি বলছি রিকোয়েস্ট ফর কোটেশন। হ্যাঁ, টেন্ডার হলো আপনার, যদি রিকোয়েস্ট ফর কোটেশনের পরের ধাপ হলো টেন্ডার। হ্যাঁ, ওইটা হলো বেশি টাকা। হ্যাঁ, বেশি টাকার বেশি হইলেই টেন্ডারের অনেকগুলো প্রসেস আছে। একটা আছে ওটিএম, ওপেন টেন্ডারিং মেথড, আর একটা আছে এলটিএম, লিমিটেড টেন্ডারিং মেথড। আরো অনেক অনেক মেথড আছে টেন্ডারিং এ, ঠিক আছে। আমরা নেক্সটে যাই। তো আপনাকে পিপিআর 2025 ফলো করতে হবে এবং আর্থিক বিধানাবলী মেনে চলতে হবে। অর্থ বছরের শুরুতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট তৈরি করতে হবে এবং আপনাকে একটা বার্ষিক ক্রয় পরিকল্পনা তৈরি করতে হবে। বার্ষিক ক্রয় পরিকল্পনা, এটাকে আমরা বলছি এপিপি, অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান। অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান। বছরের শুরুতেই আপনি কি করবেন, একটা প্রকিউরমেন্ট, আর এই তো দেই নাই, অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান বা বার্ষিক ক্রয় পরিকল্পনা। স্যার অর্থ অ্যানুয়াল বার্ষিক, প্রকিউরমেন্ট হলো ক্রয়, প্ল্যান হলো পরিকল্পনা। বছরের শুরুতেই আপনাকে একটা অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান করতে হবে। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করতে হবে আপনার বছরের শুরুতেই, এবং একটা বাজেট করতে হবে। বাজেট করার পরে সেই বাজেটের মধ্যে কোন টাকা কোন খাতে খরচ করবেন, কিভাবে খরচ করবেন, এটার একটা ক্রয় ক্রয় পরিকল্পনা করতে হবে। এবং এটা পরিচালন কমিটি, বিদ্যালয় পরিচালনা কমিটিতে উপস্থাপন করে সেটার অনুমোদন নিতে হবে। এবং এটা ক্রয় উপকমিটির মাধ্যমে অনুমোদন হওয়ার পরে, ক্রয় উপকমিটি আছে আপনার স্কুলে, সেই ক্রয় উপকমিটির মাধ্যমে ক্রয় করতে হবে। আপনি নিজে বা অন্য কোনো মন গড়া কোনো শিক্ষক দিয়ে ক্রয় করতে পারবেন না। আপনার বছরের শুরুতে একটা ক্রয় উপকমিটি গঠন করতে হবে, সেটা আমরা পরে দেখব। প্রতি মাসের খরচের ভাউচারগুলো পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে আবশ্যিকভাবে ক্যাশ বইতে এন্ট্রি করতে হবে। এই জন্যই আমরা পেটি ক্যাশটা ইউজ করি, যে পেটি ক্যাশটাতে যদি আপনি লিখে রাখেন তাহলে সেই অনুযায়ী পরে ফাইনালাইজ করে পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে আপনি আপনার ক্যাশ বইটা ফাইনাল করলেন এন্ট্রি করে। এবং আপনাদের জন্য একটা ক্যাশ বই, এখন যে ম্যানুয়াল আছে এটার ই ক্যাশ বুক নামে একটা নতুন ক্যাশ বুক চালু করতে যাচ্ছে। সেটার দায়িত্ব দেওয়া হয়েছে নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরকে, ডিআইএ, যেটা গতদিন বলেছিলাম শিক্ষা ভবনে তারা বসে, ডাইরেক্টরেট অফ। জি স্যার বলেন, সুমন স্যার। আপনাকে শুনতে পাচ্ছি না।
সুমন স্যারকে আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, জি স্যার। জি স্যার, স্যার বলেন। স্যার ওই স্ক্রিন শেয়ারটা একটু খালি অফ করে দেন, আমি এটা মুছে দেই। স্ক্রিনটা আসলে জি বোঝা যাচ্ছে না আমার, একটু খালি এই 10 সেকেন্ড না, লাগবে। আপনি জি স্যার। শেয়ারটা স্টপ করে দিব। জি জি, শেয়ারটা স্টপ করে দিলে, হ্যাঁ এখন আমি অ্যাক্সেস পাচ্ছি, তো আমি এখন মুছে দিতে পারবো। জি স্যার। জাস্ট মিনিট। এখন আপনি আহা, পুরো কন্ট্রোল আপনার কাছে আছে, বুঝছেন স্যার? সরি, ওই সাইডে যে ইরেজারটা আছে স্যার, ওখান থেকে আপনাকেই করতে হবে, কারণ আমার এখানে আর ওই অপশনটা নাই, চলে গেল। কোথায় আছে স্যার? আপনি শেয়ার দেন, আবার শেয়ার দেন। জি স্যার। এখানে উপরের প্যানেলে কোনো ইরেজার পাচ্ছি না। হ্যাঁ চলে গেছে স্যার, ওটা চলে গেছে। চলে গেছে স্যার। জি, সাইডের thank you. বাম পাশের নিচে একটা কলম আর আইকন আছে স্যার, ওটা দিয়ে জি আপনি স্যার, একবার আছে মুছে আছে দিন। আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, চলে কন্টিনিউ গেছে করেন স্যার। স্যার। দুঃখিত স্যার আমি ওকে, থ্যাংক ইউ স্যার। ইন্টারাপ্ট করার জন্য। না স্যার, ঠিক আছে, ওটা একটা ডিস্টার্ব মনে হচ্ছিল, মানে একটা হেজি মনে হচ্ছিল। জি 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 স্যার। তাহলে আমরা প্রতি মাসের, স্যার আমি আমার মানে ইয়া ঠিক আছে তো, মানে কন্টিনিউয়েশন ঠিক আছে, আরো ফাস্ট করব না স্লো করব? না এই ঠিক আছে, গতিতেই স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার স্যার, স্যার ঠিক এবার আমি আছে একটা স্যার, কথা বলি স্যার। এভাবেই যান ইনশাল্লাহ স্যার। স্যার জি বলেন। আমি একদম। গত ক্লাসটা আপনার পাই নাই, আমি একটু অসুস্থ ছিলাম স্যার। এটার পিডিএফ কি দেওয়া হয়েছে কিনা? এটা পিডিএফ দেওয়া হয়েছে, রেকর্ড ক্লাসও আছে সম্ভবত। আমাদের সুমন স্যারের আচ্ছা সাথে যোগাযোগ করবেন ক্লাস শেষে। আচ্ছা স্যার, আচ্ছা। জি, আসসালামু তাহলে আলাইকুম। প্রতি মাসের যে খরচগুলো হবে সেটার ভাউচারগুলো পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে আবশ্যিকভাবে ক্যাশ বইতে এন্ট্রি করতে হবে। আর একটা বলছিলাম যে আপনাদের জন্য একটা ই ক্যাশবুক সিস্টেম চালু হবে, ভেরি রিসেন্ট। এই ই ক্যাশবুক মানে ইলেকট্রনিক্যালি ক্যাশবুক, আপনি কম্পিউটারের মধ্যে এন্ট্রি করবেন। এটা একটা সেন্ট্রাল সফটওয়্যার থাকবে, এটা মনিটর করবে এবং এটা ইন্ট্রোডিউস করবে হলো ডিআইএ, ডাইরেক্টরেট অফ ইন্সপেকশন অ্যান্ড অডিট। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর আছে আপনাদের, যেটাকে আপনারা মিনিস্ট্রি অডিট বলেন, সেই অডিট অধিদপ্তর তারা এটা চালু করবে এবং অনলাইনে ই ক্যাশবুক সিস্টেমে এন্ট্রি করতে হবে আপনার ভাউচারগুলো। এখন যেরকম আপনি খাতা কলমে করছেন, তখন ই ক্যাশবুকটা শুধু মাথায় রাখেন। এই ই ক্যাশবুকটাতে এন্ট্রি করতে হবে। এই ক্যাশবুকটা সিস্টেম প্রস্তুত করবে হলো ডিআইএ, ডাইরেক্টরেট অফ ইন্সপেকশন অ্যান্ড অডিট। আর এটার ব্যবস্থাপনায় থাকবেন ওনারা, যাতে ওনারা, এটা সুবিধাটা কি, উনি ওনার অফিসে বসে আপনার ক্যাশবুক দেখতে পারবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর ক্রয়কৃত মালামাল স্টক বইতে লিপিবদ্ধ করতে হবে। আপনার প্রতিষ্ঠানে অবশ্যই একটা স্টক বই থাকতে হবে। এই স্টক রেজিস্টারটা দুই ধরনের থাকতে পারে। একটা থাকবে আপনার ডেস্কটপ রেজিস্টার, যেটার মধ্যে আপনার স্থায়ী সম্পদগুলো লেখা থাকবে। এটার নাম হলো ডেড স্টক রেজিস্টার। হ্যাঁ, ডেড স্টক রেজিস্টার। আর এটা থাকবে ডেস্কটপ মনে হয়, জি, ডেস্কটপ বানানোটা কি ঠিক আছে? ঠিক আছে, ডেড স্টক রেজিস্টার, ডেস্কটপ না। ওকে, একটা হলো ডেড স্টক রেজিস্টার, এটার মধ্যে থাকবে আপনার পার্মানেন্ট অ্যাসেটগুলো। হ্যাঁ, মানে স্থায়ী সম্পদগুলো, ধর আপনার বেঞ্চ, চেয়ার, টেবিল, যেগুলো আপনার, যে সম্পদগুলো 1 বছরের বেশি ব্যবহার করবেন, এগুলো স্থায়ী সম্পদ, সেইগুলো ডেড স্টক রেজিস্টারে থাকবে। মানে আপনার স্টক রেজিস্টারে বিদ্যালয়ের সকল মালামালগুলোর তালিকা থাকবে। আর স্টক রেজিস্টারে থাকবে আপনার কনজিউমেবল, যেগুলো চক, ডাস্টার, মার্কার, খাতা, কলম, চা, বিস্কিট, XYZ যা আছে, এগুলো স্টক রেজিস্টারে উঠাবেন, সেইখান থেকে আবার খরচ করবেন। ওকে, এইটা হলো সিস্টেম। এখন কতটুকু মানা হয় সেটা ভিন্ন কথা। তাহলে ক্রয়কৃত মালামালগুলো আপনারা স্টক বহিতে উঠাবেন বা স্টক রেজিস্টারে উঠাবেন, এবং ইস্যু করার সময় চাহিদাপত্র যথাযথভাবে হিসাব রক্ষণ করতে হবে। এটা একটা ইস্যু, যেটা বললাম যে আপনি যখন কনজিউম করবেন বা ইস্যু করবেন, ধরেন আপনি একজন শিক্ষকের এগেনস্টে একটা জিনিস ইস্যু করলেন, যে ওনাকে একটা ক্যালকুলেটর দেওয়া হয়েছে, তখন এটা আপনি আবার ওই যে স্টক রেজিস্টার আছে, এইটার ডান পাশে আবার ইস্যু অপশান থাকবে। এই ক্যালকুলেটর কাকে দিয়েছেন, উনি সেখানে রিসিভ করে নিয়ে যাবেন। ওকে, সেটাও সংরক্ষণ করতে হবে। আপনি বললেন যে আমি এতগুলো জিনিস কিনেছি, বছর শেষে আমি অডিটে গেলাম, জিনিস কোনোটাই নাই, তখন আপনি এটার জবাব দিবেন কি? তখন আপনি বলতে পারবেন যে মিস্টার XYZ তাদের নামে আমি ইস্যু করেছি, তারা সেটা ব্যবহার করেছে। বিল পরিশোধের পূর্বে আপনি যদি কোনো কেনাকাটা করেন, মানে এই যে রুলগুলো বলছি, এই রুলগুলো কার জন্য বলেন তো স্যার?
প্রতিষ্ঠান প্রদান এখানে জন্যই তো স্যার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রদানের জন্য প্রতিষ্ঠান প্রদান রাইট, প্রতিষ্ঠান প্রধান, এটা মাঝে মাঝে মনে রাখতে হবে আর কি। এই কাজগুলো সবগুলোই প্রতিষ্ঠান প্রধানের জন্য। তো এখন প্রতিষ্ঠান প্রধান যখন একটা ক্রয় কমিটির মাধ্যমে মালামাল কিনে নিয়ে আসলেন, এটার বিল পরিশোধের পূর্বে মালামালগুলো যথাযথভাবে বুঝে পাওয়া হয়েছে বা মেরামত সঠিকভাবে করা হয়েছে, কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে, এটা সংশ্লিষ্ট যে উপকমিটি থাকবে সেই উপকমিটি দ্বারা আপনার সার্টিফিকেশন নিতে হবে, যাতে আপনার উপরে কোনো দায় দায়িত্ব না থাকে। ক্রয় কমিটি ওই বিলের উপরে আপনার সার্টিফিকেশন দিবে যে মালামালগুলো যথাযথভাবে সঠিক অবস্থায় পাওয়া গিয়েছে, তখন আপনি মূল্য পরিশোধের অনুমতি দিবেন। ওকে, এবং অর্থ সেই পরিশোধের পূর্বে অবশ্যই ইনভয়েসটা কি ভাউচারের উপরেই করবে? আগে নিয়ে যেতে চায় না না না, আগে নিতে পারবে না। আগে নিতে চাইলেও সেটা ওই ইমপ্রেস্টের টাকা খরচ করবে, কিন্তু অনুমোদন হবে কমিটিতে এসে ভাউচার দিয়ে। বুঝতে পারছেন? জিজ্ঞাসা ছিল স্যার জি বলেন। সুপারিশটা কিভাবে করবে ক্রয় যদি কমিটি? ক্রয় কমিটির সুপারিশ নাই তো এখানে, এখানে তারা সার্টিফিকেশন দিবে যে মালামালগুলো যথাযথভাবে সেটা বুঝে পাওয়া কিভাবে গেছে। কিভাবে এটা ওই সার্টিফিকেটটা কি? এটা বুঝি নাই, এটা ভাউচারের উপরেও লিখতে পারবে অথবা আলাদা কাগজে লিখতে পারবে যে এই ভাউচার নাম্বার এত অনুযায়ী ক্রয়কৃত নিম্ন বর্ণিত মালামালগুলো, অথবা ভাউচার নাম্বার এততে উল্লিখিত মালামালগুলো যথাযথ ভালো অবস্থায় বুঝে পাওয়া গেছে। এটার জন্য আবার বড় বড় প্রতিষ্ঠানে এটার জন্য আলাদা কমিটি থাকে মালামাল রিসিভ করার জন্য। তো আপনার প্রতিষ্ঠানে স্যার স্যার উপকমিটি আর ক্রয় কমিটি দুইটা কি একই না আলাদা? প্রধান শিক্ষক যে কয়টা কমিটি করে দিবে সবগুলোর নামই উপকমিটি। এর মধ্যে ক্রয় উপকমিটি নামে একটা উপকমিটি আছে। সেই ক্রয় উপকমিটি এটা কি করবে, আপনার এই নিয়ে আসবে, এবং এই জমা রাখার জন্য সম্ভবত আপনাদের জন্য আলাদা উপকমিটি আছে। যে উপকমিটিগুলো একবার একটু দেখে ফেলি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। প্রথম যে উপকমিটিগুলো আছে, অভ্যন্তরীণ পাবলিক অর্থ উপকমিটি আছে এবং তার কাজ কি বলা আছে, ক্রয় উপকমিটি আছে তার কাজ কি বলা আছে, উন্নয়ন উপকমিটি আছে তার কাজ কি বলা আছে, টিউশন ফি সেশন চার্জ আদায় উপকমিটি এবং তার কাজ বলা আছে, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি তার কাজ বলা আছে, অভ্যন্তরীণ অডিট উপকমিটি তার কাজ বলা আছে, এই আর কি। তো মালামাল গ্রহণ করার জন্য আপনি এই যদি আলাদা উপকমিটি করতে চান, উপকমিটির এখানে কোনো বিধান নাই। আপনার যে ওই যে ক্রয় উপকমিটি আছে তারাই সার্টিফিকেশন দিবে। এবং বলাই হয়েছে যে সংশ্লিষ্ট উপকমিটি যে ব্যয় করবে টাকাটা সেই সার্টিফিকেশন দিবে। ওকে, প্রদত্ত অগ্রিম 1 মাসের মধ্যে আবশ্যিকভাবে সমন্বয় করতে হবে। আপনি যে ইমপ্রেস্টের টাকা দিলেন, আপনি ইমপ্রেস্টের টাকা আপনাকে 10,000 টাকা দেওয়া হলো, পরিচালনা কমিটি বললো যে প্রধান শিক্ষক আপনি 10,000 টাকা দেওয়া হলো অগ্রিম। এই অগ্রিম আপনি অবশ্যই 1 মাসের মধ্যে সমন্বয় করতে হবে, মানে এই টাকা যতটুকু ব্যয় হয়েছে সেটা ভাউচার দিয়ে অনুমোদন নিতে হবে। এই যে একটা দেখেন সবচেয়ে হাইলাইটিং পয়েন্ট, কোনো উপকমিটি কোনো সভার জন্য কোনো সম্মানই দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে, এটা প্রশ্ন হইতে পারে। শিক্ষার্থীদের নিকট হতে আদায়কৃত অর্থের হিসাব রক্ষণ, তাহলে আমরা কয়টা বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনার এখন আমরা অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করতেছি, আয় নিয়ে আলোচনা করেছি, ব্যয় নিয়ে আলোচনা করেছি। এখন হিসাব রক্ষণ বিষয়ে, যে শিক্ষার্থীদের কাছ থেকে যে আপনারা টাকা আদায় করছেন সেটার হিসাব রক্ষণের বিষয়গুলো, সেটা হলো অত্র প্রতিষ্ঠানের সাধারণ তহবিলে জমা রাখতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থ সাধারণ তহবিলে জমা রাখতে হবে, পরবর্তীতে খাতওয়ারি আলাদা আলাদা ব্যাংক হিসাবে জমা দিতে হবে। যেমন আপনারা একটা প্রবলেম তৈরি করেন, সেটা হলো যে স্কাউট ফান্ড, গার্লস গাইড ফান্ড, এইটার টাকাটা একই অ্যাকাউন্টে রাখেন, তখন স্কাউটের প্রয়োজনে সেখান থেকে ব্যয় করতে পারে না। এগুলোর জন্য আইনগতভাবে আলাদা অ্যাকাউন্ট থাকার কথা। ঠিক আছে, আচ্ছা। তাহলে প্রথম হলো যে আপনার টোটাল টাকাটা সাধারণ তহবিলে জমা রাখবেন, এখান থেকে পরে আলাদা অ্যাকাউন্টে ডিসবার্স করবেন। এরপর বলা আছে যে ক্যাশ বহি মোতাবেক হিসাব সংরক্ষণ করতে হবে, এটা আমরা আগেও বলেছি। আয় এবং ব্যয় হিসাব
আয় এবং ব্যয়ের যে হিসাবটা রাখবেন এটা কোন আইন, কোন সিস্টেম, কোন ফরম্যাট অনুযায়ী রাখবেন? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ নির্দেশিকা 1984 সে অনুযায়ী। ওইটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। ওকে, এরপরে ভাউচারবিহীন ব্যয় গ্রহণযোগ্য হবে না। একজন স্যার আইসা বললো যে স্যার আমি তো 200 টাকা খরচ করে ফেলছি। হবে না, 200 টাকা খরচ করলে কোন খাতে খরচ করেছেন সেটা বিদ্যালয়ের খাতে কিনা এবং সেটার জন্য ভাউচার দিতে হবে। স্যার আমার স্যার একটা প্রশ্ন ছিল, যে বলেন। ওই যে খাতওয়ারি আদায়ের ব্যাপারটা একটু করেছেন। বলেন। খাতওয়ারি যেটা আপনি বললেন না যে 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 খাতে আদায় হবে সেই খাতে, যেমন গার্লস গাইড, ওইটা আমি বলেছি আমার মূল মেসেজটা হলো পুরা টাকাটা সাধারণ তহবিলে জমা নিবেন, সেইখান থেকে খাতওয়ারি যে আপনার অন্যান্য অ্যাকাউন্ট আছে সেখানে পরে ডিসবার্স করবেন। এটা হলো আমার মূল মেসেজ। ওইটা একটা উদাহরণ দিয়েছি যে আপনার স্কাউটের জন্য আলাদা অ্যাকাউন্ট থাকতে পারে বা অন্যান্য যে অ্যাকাউন্ট থাকতে পারে, মূল অ্যাকাউন্ট থেকে সেখানে তখন আপনি স্থানান্তর করবেন। এটা হলো বিধি, না। এখন বাস্তবে সেটা হয় স্যার না। আমরা যখন আদায় করি স্যার, তখন তো ওই খাতওয়ারি আদায় করি, একটা রিসিপ্ট দেই ওদেরকে, ওইটা দিয়ে দেই আমরা অফিস সহকারীর কাছে। এখন অফিস সহকারী কি ওইটা আলাদা আলাদা খাতে খাতে জমা করবে? প্রথম টাকাটা আপনার জেনারেল ফান্ডে জমা হবে, সেইখান থেকে পরে আপনি সকল আদায় শেষ হইলো আপনি আলাদা আলাদাভাবে এটার অ্যাকাউন্টিং করবেন যে স্কাউটের ফি কত আদায় হয়েছে। এটা যদি আপনি আলাদাভাবে না লিখে রাখেন তাহলে খরচ করবেন কিভাবে? তখন যখন আপনি এই ভাউচারগুলো থেকে আবার ক্লাসিফাই করবেন যে কোন খাতে কত টাকা ইনকাম হয়েছে, তখন মূল অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। এটা হলো বিধান। এখন বাস্তবে কি হয় সেটা ভিন্ন ইস্যু। ট্রান্সফারটা করবে কিভাবে? অ্যাকাউন্ট থেকে টাকা কিভাবে ট্রান্সফার করে বলেন স্যার? তাহলে তো আমার অন্য কোনো আবার আদার্স অ্যাকাউন্ট লাগবে। তো এই কথাই তো বললাম, ওই প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকবে। ধরেন সকল টাকা আমার অ্যাকাউন্টে জমা দিলেন, আমি আবার আপনাদের সবার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিলাম। ওকে স্যার? ওকে স্যার। আচ্ছা, আমরা একটু সামনে যাই। আমাদের অ্যাকাউন্ট ভিন্ন থাকবে, অ্যাকাউন্টে জমা করতে হবে। হ্যাঁ স্যার বলেন। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ভাউচারের কথা বলা আছে, তো কিছু কিছু সময় তো ভাউচার পাওয়া যায় না স্যার। ভাউচার ছাড়া কোনো ব্যয় হবে না। কোথায় পাওয়া যায় না? আপনি আপনি এটা সুইপার দিয়ে আপনি বাথরুম হ্যাঁ পরিষ্কার করেছেন, ঝাড়ুদার দিয়ে ঘর ঝাড়ু দিয়েছেন, ভ্যান গাড়িওয়ালা দিয়ে বই নিয়ে আসছেন স্কুলে, মানে প্রতিষ্ঠানবিহীন যেসব জায়গায় কেনাকাটা করবেন সেখানে ভাউচার পাওয়া যায় না। সেই ক্ষেত্রে সাদা কাগজে ভাউচার তৈরি করে ওই ব্যক্তি যদি শিক্ষিত হয় তার স্বাক্ষর নেবেন, অশিক্ষিত হলে তার টিপ সহি নেবেন। টিপ সহি নিলে একজন সাক্ষী থাকবে এবং সেটাকে ভাউচারে পরিণত করার জন্য সরকারের যে 10 টাকার রেভিনিউ স্ট্যাম্প আছে এই রেভিনিউ স্ট্যাম্প লাগাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা স্যার, ধন্যবাদ। ওকে। আমার একটা প্রশ্ন আছে স্যার। জি স্যার। স্যার কত টাকা ভাউচারে একটা রেভিনিউ স্ট্যাম্পে মারতে হবে? কত টাকা ভাউচারে? রেভিনিউ 500 টাকা। প্রথম হলো যে 500 সরকারের টাকা। কাছ, প্রশ্ন তো আমাকে করেছেন, আরেকজন জবাব দিলে তো হবে না, 500। তাই না? প্রশ্ন কি আমাকে করেছেন না আপনাদের অন্য কোনো পার্টিসিপেন্টকে করেছেন? স্যার আপনার কাছে স্যার। তাহলে আমাকে একটু সুযোগ দেন। সরকারের কাছ থেকে কোনো ধরনের টাকা রিসিভ করলে সেটার অ্যাকনলেজমেন্ট স্বরূপ প্রাপ্তি স্বীকার পত্রের জন্য বা প্রাপ্তি স্বীকারের জন্য আপনাকে রেভিনিউ স্ট্যাম্প লাগাইতে হয়। সেটার পরিমাণ টাইম টু টাইম পরিবর্তন হয়। এই আইনটা আছে স্ট্যাম্প অ্যাক্ট 1899। 1899 সালে একটা আইন হয়েছে স্ট্যাম্প অ্যাক্ট। সেই আইনে সব ধরনের স্ট্যাম্পের কথা বলা আছে, আপনার জমি রেজিস্ট্রি স্ট্যাম্প, চুক্তিনামা স্ট্যাম্প, অন্য সকল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্পও ওয়ান কাইন্ড অফ স্ট্যাম্প। এইখানে এটা বলা আছে, এটা সময় সময় আপডেট হয়। 2012 সালের আপডেট অনুযায়ী ছিল 400 টাকার উপরে। 2025 সালে সেটা আপডেট হয়েছে 500 টাকার উপরে হইলে আপনি সেখানে রেভিনিউ স্ট্যাম্প দিবেন। সেইটা একটা ইস্যু। আর একটা হলো কোনো সাদা কাগজকে ভাউচারে পরিণত করতে হলে সেটা 20 টাকা হইলেও আপনাকে 10 টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাইতে হবে। মেসেজ ক্লিয়ার? ইস্যু কিন্তু দুইটা, দুই রকম। জি। ক্লিয়ার স্যার? Yes, ওকে স্যার। 20 টাকার ওকে উপরে এটা বুঝিনি স্যার।
জি 20 টাকার মধ্যে 10 টাকার রেভিনিউ স্ট্যাম্প, এটা বুঝে নেই স্যার। আমি তো বলিনি যে 20 টাকার মধ্যে 10 টাকা রেভিনিউ স্ট্যাম্প। আমি বলছি যে কোনো সাদা কাগজকে যদি ভাউচার হিসেবে ইউজ করেন, অ্যাকচুয়াল দোকান বা প্রতিষ্ঠানের ভাউচার না, তখন সেটা 20 টাকা হইলেও 10 টাকার স্ট্যাম্প লাগাইতে হবে, 10 টাকা হইলেও 10 টাকার স্ট্যাম্প লাগাইতে হবে। মোর নাই, মোর তো লাগতো না, এটা আছে না এটা। তো আমার মেসেজটা তো আপনি বুঝলেন নাই। মেসেজটা যদি বুঝতেন তাহলে এই প্রশ্নটা করতেন না, যে আপনার সাদা কাগজকে ভাউচারে পরিণত করতে হলে, যেটাকে আমরা কাঁচা ভাউচার বলি, এটাকে পাকা ভাউচার করতে হলে কত টাকার বিল সেটা ইস্যু না, আপনাকে সেখানে 10 টাকা রেভিনিউ স্ট্যাম্প লাগাইতে হবে। এখন ক্লিয়ার স্যার? এটা পালন করে না, বুঝছেন, এমনি বিধান জানেন না। সেটা তো বুঝার কথা স্যার। জি স্যার। বুঝছি স্যার আগে। যে এটা Okay. বুঝছি স্যার, এটা সহজ কথা। জি স্যার বুঝছি। ওকে ওকে। এরপরে আসেন যে স্কুলের টাকা থেকে বা শিক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত যে টাকা, সেটা দিয়ে কোনো শিক্ষককে ঋণ দেওয়া যাবে না, ব্যক্তিগত কোনো ঋণ বা অগ্রিম দেওয়া যাবে না। প্রথম কথা হলো যাবে না। দ্বিতীয় কথা হলো শিক্ষক কর্মচারীদের মানবিক প্রয়োজনে, এখন মানবিক কিনা সেটা ডিসাইড করবে পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষক, মানে পরিচালনা কমিটি সেটা ডিসাইড করবে যে বিষয়টা মানবিক কিনা। কারণ এই প্রশ্নটা করবেন যে স্যার মানবিক না অমানবিক এটা আমরা বুঝবো কিভাবে? এটা আপনার আইকিউ এর উপরে, মানবিকের সংজ্ঞা এখানে দেওয়া নাই। আপনি যদি কোনো মানবিক ঘটনা ঘটে, তাহলে কোনো অভাব অভিযোগ তৈরি হয়, তাহলে শিক্ষকের প্রয়োজনে 6 মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা ঋণ বা অগ্রিম হিসেবে কোন কোন খাতে দেওয়া যাবে? চিকিৎসা, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনাজনিত কারণে পরিচালনা কমিটির অনুমোদন ক্রমে তাকে ঋণ বা অগ্রিম দেওয়া যাবে, যেটা তার বেতন হইতে মাসিক কিস্তিতে আদায় বা সমন্বয় করতে হবে। এইটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, আমরা বলছিলাম একটু এক জায়গায় বলছিলাম যে অত্যাবশ্যকীয় ব্যয় বলতে কি বোঝায়। ওইখানে বলা ছিল যে জনবল কাঠামোর অতিরিক্ত শিক্ষক যারা আছে তাদের বেতন বা অন্যান্য কাজে এটা ব্যয় করা যাবে, এটা একটা অত্যাবশ্যকীয় ব্যয়। দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির মজুরির ক্ষেত্রে ব্যয় করা যাবে। ধরেন একজন সুইপার ডেইলি বেসিস, যে মাসে সে 4 বার আপনাদের স্কুলের বাথরুম পরিষ্কার করবে, ওইখানে এটা ব্যয় করা যাবে, ডেইলি বেসিস মজুরি লেবার। হালনাগাদকৃত বেসরকারি শিক্ষক এমপিও নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রে ব্যয় করা যাবে না, এটা হলো নিষেধ। প্রতিষ্ঠানের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা করা, কম্পিউটার ল্যাব, ওয়ার্কশপ, এগুলোতে যদি কোনো আপনার পার্ট টাইম কোনো লোক নিয়োগ করেন, ল্যাব অ্যাটেন্ডেন্ট বা এই ধরনের, তাহলে তাদের ক্ষেত্রে ব্যয় করা যাবে অত্যাবশ্যকীয় ব্যয়গুলো। বলেন স্যার, আসাদ স্যার। স্যার আমার একটা প্রশ্ন হলো স্যার, এই যে উপকমিটিগুলি বললেন স্যার, প্রধান শিক্ষক যোগ উপকমিটি করবে। এখনো বলি নাই, বলবো সামনে। হ্যাঁ না না স্যার, এই যে আমাদের যে ওইটা যে বলছিলেন যে কমিটিগুলি করবো, ওইটা কি স্যার রেজুলেশন করে করতে হবে? প্রধান শিক্ষক 100%। এটা তো একেবারে মাইনর প্রশ্ন, রেজুলেশন ছাড়া কোনো কমিটি গঠন করতে পারবে নেভার। ঠিক আছে স্যার। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন স্যার। জি স্যার আমাদের এই যে অত্যাবশ্যকীয় ব্যয়গুলো, এগুলো কি আমরা ইমপ্রেস ফান্ড থেকে করব? অত্যাবশ্যকীয় ব্যয় ইমপ্রেসড ফান্ড থেকে করবেন না। ইমপ্রেসড ফান্ড থেকে করবেন মানে খুচরা ব্যয়গুলো, যেগুলো হুটহাট দরকার, এই মুহূর্তে 2টা কলম দরকার, এইগুলোর জন্য। আর যখন আপনি অত্যাবশ্যকীয় ব্যয় করবেন, যে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট রাখবেন, এটা তো মান্থলি তাকে পেমেন্ট দিতে হবে, তাই না? সেটা আপনি ওইখানে অনুমোদন নিয়ে ওইখান থেকে দিতে পারবেন। জি স্যার। আমার একটা জিজ্ঞেস স্যার, প্রশ্ন স্যার। একটু স্যার 1 সেকেন্ড। অত্যাবশ্যকীয় ব্যয়গুলো কোন খাত থেকে অর্থ দিয়ে করতে পারবেন, এটা কিন্তু আমরা আগে বলে আসছি। কোথায় দেখি তো, একটু মনে আছে কি স্যার? ছাত্রছাত্রীদের কাছ থেকে যে টাকা। রাইট, ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায়কৃত টাকা অত্যাবশ্যকীয় ব্যয় করা যাবে। অত্যাবশ্যকীয় ব্যয় বলা ছিল যে 9-এর, না কোথায় বলা ছিল অত্যাবশ্যকীয় ব্যয়টা স্যার? আমরা বলছিলাম যে খেয়াল রাখি। নয়ের গতে আছে সম্ভবত স্যার। স্যার 5-এর ও নাম্বার। জি এই যে দেখেন স্যার, ওই 5-এর হচ্ছে তো অত্যাবশ্যকীয় ব্যয়ের কথা বলা নাই।
তো পরিশিষ্ট কতে আছে? শুরুতে স্যার, শুরুতে। স্যার একটু একটু আমাকে হেল্প করেন, আপনারা একটু অফ নয় থাকেন। সম্ভবত স্যার, নয়। হ্যাঁ, আপনারা একটু অফ থাকেন, আমি বের করতেছি। স্যার 3-এর মূর্ধন্য যেটা অত্যাবশ্যকীয় খাত প্রথম পাতায় ও, আমাদের লাস্ট সংজ্ঞা অংশে ছিল, রাইট। সংজ্ঞা অংশে ছিল যে অত্যাবশ্যকীয় খাতের ব্যাখ্যা ছিল যে 9-এ উল্লিখিত এই আইটেমগুলোতে অত্যাবশ্যকীয় ব্যয় করা যাবে। ওকে, স্যার আচ্ছা। আমার একটা প্রশ্ন স্যার, জি স্যার। তাহলে স্যার এই স্কুল থেকে স্যার হুম। বিভিন্ন বিদ্যালয় থেকে যাদের সামর্থ্য আছে যে আমরা এই টিচাররা ভাতা নেওয়া হয়, যে এটা আইনগতভাবে এটা নিষিদ্ধ কি স্যার, সঠিক? এটা 100% নিষিদ্ধ, শুধু 1% না। এখন আর নেওয়া যাবে না স্যার? এটা তো আগে থেকেই নেওয়া যাবে না, আগের বিধিমালায় ওটা ছিল। ছিল স্যার? ছিল ছিল। এগুলো নিচ্ছে স্যার, এগুলো শুনে না তো। তারপরে তো আচ্ছা নিচ্ছে স্যার। আচ্ছা, নিচ্ছে সেটা আবার আপনার আমার ফেরানোর দায়িত্ব না, আমরা পরীক্ষা দিব, তো পরীক্ষায় বলবো যে নেওয়া যাবে না ইনশাআল্লাহ। স্যার আচ্ছা স্যার, বিবিধ খাত, বিবিধ খাতে যে আপনি লিখে রাখবেন যে বিবিধ খাতে জমা। এই বিবিধ খাতে জমা বলতে বিবিধের সংজ্ঞা থাকতে হবে। বিবিধের সংজ্ঞা কি? জাতীয় দিবস উদযাপন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্টেশনারি বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সভা, সভার জন্য যদি কোনো খরচ হয়, সভা মানে মিটিং, এটা কিন্তু আবার বাৎসরিক সভা না, সামিয়ানাটা নাই ওই সভা না, মানে বিভিন্ন ধরনের যে মিটিং হয় সেখানে ব্যয় করতে পারবেন। মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, আপ্যায়নের ক্ষেত্রে, আবার ওইটা সম্মানে নিতে পারবেন না, এটা কিন্তু এক জায়গায় নিষেধ আছে, আমরা বলে দিয়েছি আগেই যে কোনো উপকমিটি, কোনো মিটিং, কোনো সভায় সম্মানে নিতে পারবেন না, আপ্যায়নের জন্য ব্যয় করতে পারবেন। এবং অনুরূপ এই যে ক থেকে উম পর্যন্ত, ঘ পর্যন্ত যে আইটেমগুলো বললাম, এই জাতীয় আরো কোনো নতুন ব্যয়ের যদি প্রয়োজন হয় যেটা পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম, পাঠ্যক্রমের সাথে রিলেটেড না, সেই ক্ষেত্রে এই বিবিধ খাত থেকে ব্যয় করা যাবে। এরপরে আসেন, নির্ধারিত হারের অতিরিক্ত পরীক্ষার ফি আদায় করা যাবে না, যেটা নিয়ে প্রায় পত্রিকায় নিউজ হয় যে এসএসসি পরীক্ষার সময় অতিরিক্ত অর্থ আদায়, এটা করা যাবে না। বোর্ড এবং বিশ্ববিদ্যালয় যেটা ফিক্স করে দিবে তার বাইরে অর্থ আদায় করা যাবে না। এখন আসেন উপকমিটিগুলো। অর্থ উপকমিটির কাজ কি? অর্থ উপকমিটি কিভাবে গঠিত হবে? প্রতিষ্ঠানের যে সেকেন্ড ম্যান আছেন, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক বা সহকারী সুপার, তার নেতৃত্বে অর্থ উপকমিটি হবে এবং আরো 2 জন শিক্ষক, সিনিয়র শিক্ষক সেখানে সদস্য থাকবেন। টোটাল 3 সদস্য বিশিষ্ট অর্থ উপকমিটি হবে। তাহলে এখান থেকে প্রশ্ন হইতে পারে যে অর্থ উপকমিটির কয়জন সদস্য, এটার নেতৃত্বে কে থাকবেন, এই বিষয়টা। এবং এই উপকমিটির কাজ কি? তারা প্রতি মাসে ন্যূনতম একবার সভা করবে, মিটিং করবে, মাসে একবার, কমপক্ষে একবার, বেশিও করতে পারে। আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করবে, প্রতিষ্ঠান যে আয় এবং ব্যয় করতেছে এটার সে হিসাব নিরীক্ষা করবে এবং পরবর্তী সভায় প্রতিবেদন পেশ করবে। গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভায় প্রতিবেদন দেবে যে প্রতিষ্ঠান এত টাকা আয় করেছে, এত টাকা ব্যয় করেছে, ব্যয় আমরা যাচাই করেছি, ব্যয় সঠিক আছে। ওকে। আরেকটা বিষয় হলো প্রতি বছরের 31শে মার্চ বা পরবর্তী বছরে, এরা যদি স্যার কমিটির সদস্য না হয় তাহলে তারা কিভাবে কমিটির সবাই এগুলো উত্থাপন করবে স্যার? ভাই এটা কি মানে আপনার পরীক্ষায় আসবে? ম্যানেজিং কমিটির মেম্বার না হলেও তারা ওই ম্যানেজিং কমিটির ওই সভায় তাদেরকে ফ্লোর দেওয়া হবে যে অর্থ উপকমিটি এখন তাদের উপস্থাপনা করবে। বুঝতে পারছেন? কমিটির সদস্য হইতে হবে না। জি স্যার। আমার একটা প্রশ্ন। যেগুলো প্রাসঙ্গিক স্যার, সেগুলো সবাই বলি আমরা। আমাদের উপকমিটি 3 এখন সদস্য বিশিষ্ট হবে। জি প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল অথবা সহকারী প্রধান অথবা সিনিয়র শিক্ষকের সমন্বয়ে আরো 2 জন শিক্ষক। ওখানে কি জি কমিটির কোনো সদস্যের প্রয়োজন আছে? 2 জনের না একজন? না না, আপনার পরিচালনা কমিটির কোনো সদস্যের বিষয় এখানে বলা নাই। বাট আমার প্রতিষ্ঠান তো করতে বাধ্য হলাম আমরা। জি, আমার প্রতিষ্ঠানে তো কমিটির সদস্য একজনকে রাখতে বাধ্য হলাম। না রাখতে নিষেধ নাই তো, রাখতে নিষেধ নাই, কিন্তু ওখান থেকেই নিতে হবে বা একজন নিতে হবে এরকম কোনো আইন নাই। শুধু এক জায়গায় নিষেধ আছে, অর্থ উপকমিটির লোক
আপনার অডিট কমিটির মেম্বার হইতে পারবে না, কারণ সেই যেহেতু কেনাকাটা করে সে নিজেরটা নিজে অডিট করতে পারবে না। এইখানে বাধা আছে, আর কোথাও বাধা নাই। ওকে, আমরা সামনে যাই। তাহলে প্রতি বছরে কি করবে? বাজেট তৈরি করবে। বাজেট তৈরি করে পরিচালনা কমিটির অনুমোদন নেবে। তাহলে বাজেট অনুমোদন করবে কে? পরিচালনা কমিটি। এটা প্রশ্ন হইতে পারে। আসাদ স্যার, প্রশ্ন না থাকলে হ্যান্ড ডাউন করেন, আর প্রশ্ন থাকলে করে ফেলেন সংক্ষেপে। আপনার মাইক্রোফোন মিউট করা আছে, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, প্রশ্নটা হলো যে স্যার ইয়ে আছে না, এই যে বলেন সিনিয়র শিক্ষক, এই ক্ষেত্রে স্যার একজন সিনিয়র শিক্ষক ছাড়া হলে হবে না উপকমিটি? কমিটি না থাকলেও হবে স্যার, এটা দায় দায়িত্ব আপনার। এখানে সিনিয়র শিক্ষক সুস্পষ্ট, থাকতে হবে, বাধ্যতামূলক কিনা? হ্যাঁ বাধ্যতামূলকই তো। দুইজন সিনিয়র প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিনিয়র শিক্ষকের নেতৃত্বে অন্য দুজন শিক্ষকের সমন্বয়ে, না না সরি, এটা ভুল ব্যাখ্যা দিয়েছি আমরা, ধন্যবাদ আপনাকে। সেটা হলো যে সুপার সহকারী, মাইক্রোফোনটা অফ রাখেন, একজন সিনিয়র শিক্ষক এবং আপনার সাথে ইকো হচ্ছে, একটু অফ রাখেন, আমি বলি, আমি ব্যাখ্যাটা দিই। ভুল আমি করেছি, আমি ব্যাখ্যা দিই। সেটা হলো আপনার উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক বা সহকারী সুপারের নেতৃত্বে, হ্যাঁ, আপনি যে কোনো দুইজন শিক্ষক নিয়ে আপনি কমিটি করতে পারবেন, টোটাল 3 জন। তবে যেসব প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক বা সহকারী সুপার নাই, সেই ক্ষেত্রে উনারদের পরিবর্তে একজন সিনিয়র শিক্ষক নিতে হবে। ক্লিয়ার স্যার এখন? ধন্যবাদ স্যার আপনাকে আমাকে ট্র্যাকে আনার জন্য। জি স্যার। স্যার একটা ওকে, কথা বলি স্যার, জি বলেন। এখানে কিন্তু স্যার স্পষ্ট উল্লেখ করা হলো যে 3 জনই কিন্তু শিক্ষক স্যার। হুম, এখানে কিন্তু স্যার ইয়া নাই, কমিটির কোনো মেম্বার এখানে হইতে পারবে, এখানে উল্লেখ নাই স্যার। আরে কমিটির মেম্বার বলতে শিক্ষক মেম্বার হইতে পারবে। আপনারা কোন দিকে যাচ্ছেন আমি বুঝতে পারি নাই। কমিটির মেম্বার যে অভিভাবক প্রতিনিধি, সে তো হইতে পারবে না। এটা টোটাল শিক্ষক আপনার প্রতিষ্ঠানের ক্রয় কমিটি, তো বাইরের লোক দিয়ে হবে না। গভর্নিং বডির কোন সদস্য অন্তর্ভুক্ত হইতে পারবে না। এই যে আবার বলেন গভর্নিং বডির সদস্য অন্তর্ভুক্ত হইতে পারবে না কেন? গভর্নিং বডির সদস্য একজন টিচার আছে না? শিক্ষক প্রতিনিধি আছে তো। আপনি ওই লাইনে যান কেন? এটা তো আমার প্রতিষ্ঠানের কমিটি, আমার প্রতিষ্ঠানের শিক্ষক দিয়ে হবে, ওই কথায় আসেন। জি ওকে ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। তাইলে আমি স্যার যেটা একটা বলছিলাম, কথা, স্যার জি স্যার জি একটা কথা আমি যেটা বলতে চাই, আমরা তো বিধিবিধান সম্পর্কে এখানে জানতে চাচ্ছি। আমার জি, বিদ্যালয়ে কি হচ্ছে সেটা নিয়ে আমার ভাবার তো প্রয়োজন নাই। ধন্যবাদ স্যার। আমরা সামনের দিকে যাই স্যার। আমরা পারস্পরিক আক্রমণাত্মক কথা না বলি, আমরা সবাই শিক্ষক। আচ্ছা, সঠিক, আমার সেটা নিয়ে ভাবার চিন্তা। জি স্যার। আমরা বলছি যে কমিটিটা বুঝতে পেরেছেন কিনা, এটা প্রশ্ন আসবে। দেখা যাবে যে মূল বিষয়টাই আমরা পারস্পরিক তর্ক বিতর্কের কারণে হারায় ফেলবো। সেটা হলো যে ক্রয় কমিটিটা গুরুত্বপূর্ণ কমিটি, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। সেইখানে বলা হয়েছে যে ওইটার প্রধান হবেন উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক অথবা সহকারী সুপার, এবং 2 জন শিক্ষক। তবে ওই উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক বা সহকারী সুপারের পদ ফাঁকা থাকলে, ওখানে কোনো শিক্ষক না থাকলে, সেই ক্ষেত্রে ওনাদের পরিবর্তে একজন সিনিয়র শিক্ষকের নেতৃত্বে অন্য 2 জন শিক্ষকের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট অর্থ উপকমিটি হবে। একদম ক্লিয়ার মেসেজ। ওকে জি স্যার? স্যার, বুঝছি। এখন সেই 2 শিক্ষকের মধ্যে কেউ যদি ম্যানেজিং কমিটিতে থাকে, এটা কোনো অসুবিধা বা সুবিধার বিষয় এখানে নাই। অর্থ কমিটি প্রতি মাসে মিনিমাম একটা মিটিং করবে, আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করবে এবং প্রতিবেদন মিটিংয়ে উপস্থাপন করবে, এবং বাজেট প্রণয়ন করা এই কমিটির কাজ, এবং বাজেট প্রণয়ন করে পরিচালনা কমিটির অনুমোদন নিবে। এরপরে আছে ক্রয় উপকমিটি, যারা কেনাকাটা করবে। এইটাও উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক বা সহকারী সুপারের নেতৃত্বে অন্য 2 জন শিক্ষকের সমন্বয়ে হবে উপকমিটি। টোটাল মেম্বার হবে 3 জন। এই ক্ষেত্রেও যদি উপাধ্যক্ষ, সহকারী প্রধান বা সহকারী সুপার না থাকেন, সেই ক্ষেত্রে তাদের পরিবর্তে সিনিয়র শিক্ষক থাকবেন একজন, তার নেতৃত্বে বাকি 2 জন জেনারেল শিক্ষকের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট ক্রয় কমিটি হবে। ক্রয় কমিটির আর কাজ এখানে কি? একটা প্রশ্ন আমার স্যার। জি স্যার। স্যার এখানে জি, অর্থ উপকমিটি আর ক্রয় উপকমিটি তো সেম হয়ে গেল। সেম হয়ে গেল কিভাবে? স্যার আমরা তো অর্থ উপকমিটি যেটা করছি, সেখানেও সহকারী প্রধান শিক্ষকের নেতৃত্বে 2 জন শিক্ষক।
হ্যাঁ এখানে ক্রয় উপকমিটিতে কিন্তু একই তথ্য আমরা পাইতেছি। হুম অর্থ ওটা তো সেম হয়ে গেল, উপকমিটির তাই না? সাথে এটা কেন করা হয়েছে আমি বলি। অর্থ উপকমিটির সাথে ক্রয় উপকমিটির অ্যাক্টিভিটিস এর কোথাও কন্ট্রাডিকশন নাই, ঠিক আছে? নাই, তো রাইট স্যার। সেই ক্ষেত্রে আপনি সিনিয়র শিক্ষক, আপনি উপাধ্যক্ষ অধ্যক্ষ ঠিক থাকলেন, কিন্তু বাকি দুজন মেম্বার চেঞ্জ করে নিলেন, বুঝতে পারছেন? যাতে প্রতিষ্ঠান সেই প্রধান সকল প্রতিষ্ঠান প্রধান সকল কমিটির প্রধান। হ্যাঁ এটাই, প্রতিষ্ঠান প্রধানের পক্ষে হলো সহকারী প্রধান বা উপাধ্যক্ষ বা সহকারী জি। সুপার। উনি অন্য দুজন মেম্বার এই কমিটিতেও যে দুজন নিয়েছেন, ওই এটা তো লজিকের ব্যাপার, আইকিউ এর ব্যাপার, যে দুইটা কমিটিতে উনি একই দুইজন শিক্ষক ইনক্লুড করবেন, এটা কিন্তু আসলে মানে লজিকে আসে না, তাই না? জি স্যার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুইটা কমিটির মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই, স্বার্থের সংশ্লেষ নাই, সুতরাং এইটা হইতে পারবে। আচ্ছা, ক্রয় উপকমিটির কাজটা কি? আর্থিক বিধিবিধান, আর্থিক ক্ষমতা অর্পণ 2026 এবং পিপিআর 2025 অনুসরণ করে ক্রয় করবে। তাহলে তার জন্য আর্থিক বিধিবিধান মানতে হবে, আর্থিক ক্ষমতা অর্পণ নামে একটা ডেলিগেশন অফ ফিনান্সিয়াল পাওয়ার 2026 আছে আমাদের, সেইটা মানতে হবে, এবং পিপিআর 2025 মানতে হবে। এই তিনটা জিনিস মেনে তাকে ক্রয় করতে হবে, এবং এই তারা যে ব্যয় করেছে সেটা যাতে অডিট করা যায় সেই জন্য তাদের দলিলপত্র সংরক্ষণ করতে হবে, বিল, ভাউচার, নোটের অনুমোদন সবগুলো সংরক্ষণ করবে। এবং তাদের কি করবে, পরিচালনা কমিটি একটি সভা অনুষ্ঠানের পর পরবর্তী সভা অনুষ্ঠান পর্যন্ত যখন আয় ব্যয় হয়েছে এটা তারা ওখানে উপস্থাপন করবে। উন্নয়ন উপকমিটি, উন্নয়ন উপকমিটি থাকবে, স্কুলের ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো আছে ছোটখাটো এগুলো এদের মাধ্যমে হবে, তবে পরিচালনা কমিটির অনুমোদন নিতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। এতে প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষক হবেন আহ্বায়ক, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য, যে বাইরের লোক এখানে আছে, অভিভাবক প্রতিনিধি সদস্য যিনি কমিটিতে থাকবেন উনি এইটার মেম্বার হবেন, আর প্রতিষ্ঠানের আরেকজন শিক্ষক সদস্য সচিব হবেন। তার মানে একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক এবং অভিভাবক প্রতিনিধি যিনি মূল কমিটিতে আছেন, এই তিনজনের সমন্বয়ে আপনার উন্নয়ন কমিটি হবে। ওনাদের কাজ কি? এগুলা থেকে প্রশ্ন হবে কিন্তু। উন্নয়ন কমিটির কাজ কি? শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করা, তারপরে অবকাঠামো, যদি সরকারি অর্থায়নে কোনো অবকাঠামো তৈরি হয়, যেমন আপনাদের স্কুলে সরকারি টাকা বিল্ডিং হচ্ছে, সেগুলো সঠিকভাবে হচ্ছে কিনা এগুলো পরিবীক্ষণ করা, মানে আপনার তারপরে অর্থ উপকমিটিকে, অর্থ উপকমিটি যদি কোনো তথ্য চায় তাকে তথ্য সরবরাহ করা, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ, ওয়াশরুম, বারান্দা, মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন, বৃক্ষরোপণ এই দায়িত্ব যত্ন নেওয়া, 3 মাস অন্তর অন্তর সভা করা এবং মূল কমিটিকে অবহিত করা। আমরা কতক্ষণ কন্টিনিউ করব স্যার? সুমন স্যার, সুমন স্যার কি স্যার আছেন? ক্লাস অত্যন্ত ভালো ভালো লাগছে হচ্ছে, স্যার, সমস্যা চালিয়ে না। যান স্যার। হ্যাঁ জি, স্যার, আপনি যতক্ষণ সুবিধা মনে করেন। ওকে, থ্যাংক ইউ স্যার। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আছে টিউশন ফি ও সেশন চার্জ আদায় উপকমিটি। টিউশন ফি এবং সেশন চার্জ আদায়ের জন্য আলাদা কমিটি থাকবে, 3 সদস্য বিশিষ্ট 3 জন সিনিয়র শিক্ষকের সমন্বয়ে এটা প্রতিষ্ঠান প্রধান, উনি 3 জন সিনিয়র শিক্ষকের সমন্বয়ে একটা কমিটি গঠন করে দিবেন। মানে ভর্তির সময় বছরের শুরুতে এই টাকা পয়সা আদায়, সেশন চার্জ, টিউশন ফি এগুলোর জন্য। আচ্ছা, তারা হলো এগুলো আদায় করবে এবং মিটিংয়ে পরিচালনা মিটিংয়ে এটা রিপোর্ট দাখিল করবে, কত টাকা আদায় হয়েছে ইত্যাদি ইত্যাদি। এরপর আছে অভ্যন্তরীণ পরীক্ষা উপকমিটি। একটা হলো অভ্যন্তরীণ পরীক্ষা উপকমিটি আর একটা হলো অভ্যন্তরীণ অডিট উপকমিটি। এই দুইটা জিনিস গুলায় ফেলেন না। পরীক্ষা উপকমিটি হলো আপনার প্রতিষ্ঠানে যে ষান্মাসিক পরীক্ষা বা বিভিন্ন সময় পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার জন্য আলাদা একটা মূল উপকমিটি থাকবে, 3 সদস্য 3 জন শিক্ষকের সমন্বয়ে। এইটা অবশ্য আমাদের এইটার এই সাবজেক্টের সাথে এতটা রিলেটেড না। রিলেটেড হলো যে পরীক্ষা উপকমিটি পরীক্ষা পরিচালনা করবে, পরিচালনা করার পর পরীক্ষা সংক্রান্ত আয় ব্যয়ের হিসাবটা প্রতিষ্ঠান প্রধানের নিকট দাখিল করবে। এই জন্য এই টপিকটা এখানে আসছে, ঠিক আছে? এরপরে আছে অভ্যন্তরীণ অডিট উপকমিটি। এটা নিয়ে পরীক্ষার প্রশ্ন থাকবেই ইনশাল্লাহ। অভ্যন্তরীণ অডিট উপকমিটির 3 জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, কিন্তু এখানে ক্রয় উপকমিটির কোনো সদস্য আসতে পারবে না, যে কথাটা আমরা আগে বলেছিলাম। এটাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত হয়ে যাবে।
যে উনি ক্রয় করবে আবার উনি অডিট করবে। এই জন্য এটা মনে রাখতে হবে, এটা নিয়ে প্রশ্ন হতে পারে যে ক্রয় কমিটির কোনো মেম্বার অভ্যন্তরীণ অডিট কমিটিতে থাকতে পারবে না। 3 জন দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক দিয়ে এই কমিটি গঠন করতে হবে। তাদের কাজ কি? আমাদের সকল হিসাব ওইখানে বলছি যে অর্থ বছরের বাজেট করতে হবে, অর্থ বছরে এটা এইখানে বলছি যে অভ্যন্তরীণ অডিট উপকমিটি পঞ্জিকা বর্ষ অনুযায়ী অডিট করবে। পঞ্জিকা বর্ষ এবং অর্থবর্ষের মধ্যে পার্থক্য হলো অর্থবর্ষ শুরু হয় জুলাইয়ে, শেষ হয় জুনে, আর পঞ্জিকা বর্ষ বা ক্যালেন্ডার ইয়ার শুরু হয় জানুয়ারিতে, শেষ হয় ডিসেম্বরে। ক্লিয়ার স্যার? ওকে। জি স্যার। এখন আমরা যে এই এত টাকা পয়সা প্রথম আয় করলাম, তারপরে ব্যয় করলাম, তারপরে হিসাব রক্ষণ করলাম, এখন আসছে নিরীক্ষা বা অডিট। আমাদের টোটাল প্রতিষ্ঠানের অডিটের বিষয় আছে। অডিট আমাদের আয় ব্যয়ের অডিট হয়। ও অডিট করতে পারে কারা? শিক্ষা বিভাগ চাইলে করতে পারে, নিরীক্ষা বিভাগ চাইলে করতে পারে, সংশ্লিষ্ট অধিদপ্তর চাইলে করতে পারে, এবং যে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর আছে ডিআইএ, এরাও করতে পারে, আপনাকে তারা অডিট করতে পারে। অভ্যন্তরীণ নিরীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি মাসের 10 তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের ক্যাশ বহি এবং ব্যাংক বিবরণী, আমাদের যে অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি বললাম, তারা কি করবে? প্রতি মাসের 10 তারিখের মধ্যে তাদের কাছে পূর্ববর্তী মাসের ক্যাশ বই এবং ব্যাংকের সাথে স্থিতি ঠিক আছে কিনা এইটা স্টেটমেন্ট তৈরি করে কি করতে হবে? উপস্থাপন করতে হবে মিটিংয়ের পরিচালনা কমিটির সভায়। এটা কারা উপস্থাপন করবে বলেন তো? অর্থ কমিটি। অর্থ কমিটি এটা ওই সভায় উপস্থাপন করবে, সেইখান থেকে অডিট কমিটি নিয়ে কাজ করবে। এবং কোনো এই যে নীতিমালায় এত আলোচনা করা হয়েছে, এই নীতিমালার কোনো অনুচ্ছেদের ব্যত্যয় ঘটলে, আপনি যদি কোনো অনুচ্ছেদের আইন অনুযায়ী কাজ না করেন, প্রতিষ্ঠানের প্রধান সহ সংশ্লিষ্ট শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং অসদাচরণ হিসেবে গণ্য হবে। এবং অসদাচরণ হিসেবে গণ্য হলে অসদাচরণের জন্য যে পানিশমেন্ট আছে, সেই পানিশমেন্ট আপনাকে ভোগ করতে হবে। প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকের বিরুদ্ধে বরখাস্তকরণ হইতে পারে, এমপি স্থগিত হইতে পারে, অথবা অন্য কোনো শাস্তি আরোপ করা যাইতে পারে। এই যে এই কথাটা বলছিলাম লাস্টে, বর্ণিত কোনো বিধিবিধানের সহিত, এই যে এত বিধিবিধান আমরা আলোচনা করলাম, এইটার সাথে যদি নীতিমালায় বর্ণিত বিধান যদি সাংঘর্ষিক হয়, অন্য কোনো নীতিমালায় যে বিধান আছে সেই বিধান যদি আমার এই নীতিমালার সাথে সংঘর্ষ হয়, মানে এইখানে একরকম ওইখানে আরেক রকম, তাহলে আমি এতক্ষণ যা আলোচনা করলাম এইটাই প্রাধান্য পাইবে, এইটাকেই আপনি মানতে হবে। আর যদি এই বিধিমালায় কোনো বিষয় সম্পর্কে অস্পষ্টতা তৈরি হয় যে এটার পরবর্তী আসলে ব্যাখ্যা দরকার, তাহলে সেই ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা একমাত্র সরকারের। সরকার কাকে বলে জানেন? সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব, ওনাকে সরকার বলা হয়। তাহলে আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন, আপনার জন্য সরকার হলো শিক্ষা সচিব। রেহানা পারবেন ম্যাম। আচ্ছা। রেহানা। আর এই নীতিমালাটা জারি হওয়ার কারণে 31/7/23 তারিখে যে নীতিমালাটা ছিল, সেই নীতিমালাটা এত দ্বারা রহিত করা হইল, মানে বাতিল করা হইল। অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার এই আলোচনা শুনছেন। ওভারঅল যদি কোনো বক্তব্য থাকে বলেন, অনেক রাত হয়েছে। স্যার একটা প্রশ্ন স্যার। জি স্যার, অভ্যন্তরীণ যে পরীক্ষা কমিটি যেটা আছে স্যার, জি ওখানে যে আপনার পরীক্ষার ফি, মানে সেই ছাত্রদের পরীক্ষার ফি নেওয়া হয়, এটা কি আমাদের জেনারেল ফান্ডে জমা দিতে হবে নাকি আলাদা কোনো ফান্ড করা যাবে কিনা? আপনারা এটা গুলায় ফেলছেন। অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সাথে আপনি যে ফি নিরীক্ষা আদায় না, করেছেন, তো নিরীক্ষা না, অভ্যন্তরীণ পরীক্ষা কমিটি। ও অভ্যন্তরীণ পরীক্ষা কমিটি, হ্যাঁ, জি ওটা কি জি জি। হয়েছে? ওখানে জেনারেল যে ফান্ডে জমা পরীক্ষা দিতে হবে। হবে, মানে আমাদের যে পরীক্ষাটা হবে, এখানে তো পরীক্ষার ফি নেওয়া হয় ছাত্রছাত্রীদের কাছ থেকে, এটাকে জেনারেল ফান্ডে হচ্ছে ট্রান্সফার করা লাগবে কিনা? না, পরীক্ষা ফি জেনারেল ফান্ডেই থাকবে। ওই পরীক্ষা কমিটি ওইখান থেকে রেজুলেশনের মাধ্যমে টাকা নিবে, ঠিক আছে? পরীক্ষা কমিটি টাকা আদায় করবে, আদায় করার দায়িত্ব পরীক্ষা কমিটির। তারা আদায় করবে, কাগজে পত্রে হিসাব থাকবে, তো জমা হবে জেনারেল ফান্ডে, এবং তারা সেখান থেকে অনুমোদন নিয়ে
তারা খরচ করবে, পরীক্ষা পরিচালনা করতে খরচ আছে, খাতা কিনতে হবে, শিক্ষকদেরকে যদি পরীক্ষার জন্য আপনি হাজিরার জন্য টাকা দেন বা অন্যান্য যাই দেন, সেইগুলো নিয়ে সামগ্রিকভাবে সে রিপোর্ট তৈরি করে পরবর্তী মিটিংয়ে উপস্থাপন করবে। এটার জন্য আলাদা অ্যাকাউন্ট লাগবে না স্যার। জি স্যার, স্যার আমার একটা প্রশ্ন স্যার। জি স্যার। স্যার ওভারঅল আপনার ক্লাস খুব ভালো লেগেছে। আর আমার কাছে যেটা দৃষ্টিকটু লেগেছে সেটা হচ্ছে আপনার ক্লাসগুলো যদি লেকচারগুলো যদি আমরা সবাই মনোযোগ দিয়ে ফলো করি, আমার মনে হয় অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন থেকে আমরা বেঁচে যেতে পারবো এবং আমাদের সময়টা বেঁচে যাবে। পরবর্তী ক্লাসে আপনার মাধ্যমে আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা যেন লেকচারগুলো ভালো করে ফলো করি, তাহলে অপ্রয়োজনীয় প্রশ্ন থেকে বাঁচতে পারবো, সময় বেঁচে যাবে আমাদের। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। রিকোয়েস্ট করতে হবে সুবল স্যারের মাধ্যমে। স্যার আমার জি একটু স্যার। কথা ছিল স্যার। জি বলেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমার একটা কথা ছিল স্যার। আচ্ছা, হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ না করে প্রশ্ন করা যাবে না, তাহলে তো আপনার ক্রাউড হয়ে যাবে। হ্যান্ড রেজ করেন, আমি বলবো কে প্রশ্ন করবে। আচ্ছা, হ্যান্ড্রিস স্যার হ্যাঁ, এখান থেকে আমি সহযোগিতা করবো স্যারকে। যে আফরোজা ম্যাডাম বলেন। স্যার আমাদের এই যে আর্থিক নীতিমালা আজকে পড়ালেন, এটার উপরে পরীক্ষা থাকবে পরবর্তী ক্লাসে। পরীক্ষা, জি, পরীক্ষাটা কন্ডাক্ট করবেন আমাদের সুবন স্যার, উনি এই বিষয়ে আপনাদেরকে গাইডলাইন দিবেন ইনশাল্লাহ। জি ধন্যবাদ। জি মাইনুল স্যার। যে স্যার কেন্দ্রীয় পরীক্ষা পরিচালনা যে কমিটি বানানো, স্যার যে প্রতিষ্ঠানের সেন্টার আছে, এই কমিটিটা কিভাবে হবে? পরীক্ষা পরিচালনা কমিটির কেন্দ্রীয় মেম্বার পরীক্ষা তো আমরা বলেছি 3 সদস্য বিশিষ্ট কমিটি থাকবে। না স্যার, ওটা স্যার বোর্ড থেকেই নির্ধারণ করে দেয় কে কে থাকবে কে কে থাকবে না। কোনটা? ওই কেন্দ্রীয় পরীক্ষার সদস্য পরীক্ষা না না, কমিটি। কেন্দ্রীয় পরীক্ষা স্যার, আমরা আপনার প্রশাসনিক লাইনে চলে যাচ্ছেন, খেয়াল রাখতে হবে। অভ্যন্তরীণ পরীক্ষা। হ্যাঁ, আমরা অভ্যন্তরীণ পরীক্ষা, যেখানে টাকার বিষয় আছে, মানে অর্থ আদায়ের বিষয় আছে, সে তার বাইরে আমরা নাই, ওইটা প্রশাসন, শিক্ষা প্রশাসনে চলে যাবে। থ্যাংক ইউ স্যার। এরপর শরীফুল স্যার, এত লোক হাত তুলছেন। আচ্ছা বলেন শরীফুল স্যার, কুইক। স্যার স্যার প্রজ্ঞাপনের উপরে 2টা স্মারক আছে, 2টাই ভিন্ন ভিন্ন, এর কারণ কি? প্রজ্ঞাপনের উপরে 2টা স্মারক কেন আছে? কোথায়? এই যে একটা স্মারক একদম শুরুতে প্রথমে একটা আছে, আর প্রজ্ঞাপন নিচে একটা আছে, শেষের দিকে ভিন্ন। একদম নিচে? ও, এটার না একদম নিচে প্রজ্ঞাপনে না। কোথায়? স্যার একদম শুরুতে আছে হলো একটা আছে 22 থেকে 18, আর এই তারিখ নিচে আছে হলো 161। ও, এটাই তো বলতেছি যে একটা আছে উপরে, এটা হলো মেইন স্মারক, এটা হলো সকলের জন্য প্রযোজ্য। আর নিচে, উপরটা হ্যাঁ নিচে উপরটা উপরেরটা নিচে থাকে একটা অ্যাকনলেজমেন্ট। দ্যাট মিনস অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এটা কাকে কাকে দেওয়া হলো, সেইখানে এই 18 নাম্বারের পরে আরেকটা নাম্বার পড়ে, বুঝছেন? সেই নাম্বার অনুযায়ী 1 থেকে যতজনকে ডিস্ট্রিবিউট করে ততজনের জন্য হয়, এরকম আর কি বিষয়টা। এটা কোনো গুরুত্বপূর্ণ, আমাদের এটার সাথে গুরুত্বপূর্ণ না, ব্যক্তিগত জীবনের সাথে গুরুত্বপূর্ণ, অফিসিয়াল কাজের জন্য। ওকে স্যার মোট নীতিমালা কতগুলো স্যার? নীতিমালা তো আমরা 3টা নীতিমালার কথাই বললাম, খুব বেশি নীতিমালা বলি স্যার নাই। আমরা একটা দেখতেছি টিউশনি ফি, একটা কমিটি, একটা আয়ন ব্যয় নীতিমালা আর একটা জনবল কাঠামো। না না না, ওই নীতিমালায় আমরা যাচ্ছি না। আমার নীতিমালা না, 3টা, ওইখানে আরো অনেক নীতিমালা আছে, ওইগুলো নিয়ে আগামী ক্লাসে তাহলে বলবো। আমার আর্থিক বিধি ব্যবস্থা 3টা নীতিমালা আছে। একটা হলো আপনার ওই যে স্বচ্ছতা জবাবদিহিতা নীতিমালা, আর একটা হলো টিউশন ফি নীতিমালা, আর একটা হলো হিসাব রক্ষণ নীতিমালা। এই 3 নীতিমালার ভিতরে আমি আছি আপনাদের সাথে। ওকে, জি স্যার। আর নীতিমালা অনেক আছে, 20টা মনে হয় হবে এই পর্যন্ত। হিসাব, আচ্ছা স্বচ্ছতা, টিউশন আচ্ছা, ফি। আর কেউ বলবেন? স্যার সমীর স্যার অনেক প্রশ্ন করেছেন, অন্যদেরকে একটু সুযোগ দিলে। হাবিবুল্লাহ স্যার। স্যার এই যে আসসালামু কোরাই আলাইকুম স্যার। কমিটি, কোরাই বলেন উপকমিটির যে কাজ বাস এগুলো তো রেজুলেশন করতে হবে। কি করতে হবে? মানে অর্থ উপকমিটি, কোরাই উপকমিটি তাদের যে কার্য কেনাকাটার জন্য আগে তো রেজুলেশন করে নিতে হবে। বছরের শুরুতেই রেজুলেশন থাকবে যে এই সকল ক্রয় কেনাকাটার জন্য এদেরকে উপকমিটি কমিটি হিসেবে গঠন করা হলো। তখন স্যার যখন আমার আপনি একটু একটা, সুযোগ দেন স্যার, আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে স্যার।
হ্যাঁ নিব স্যার। তখন যখন আপনার ক্রয়ের প্রয়োজন হবে, ক্রয়ের প্রয়োজনের জন্য তো এমনিতেই প্রশাসনিক অনুমোদন লাগবে, সেইখানে বলে দিবে যে এই ক্রয় কার্যটা ক্রয় কমিটির মাধ্যমে সম্পন্ন হবে। এই এবং স্যার ওইখানে যে ওই অর্থ উপকমিটির যে সুপারিশটা আর পরিচালনা কমিটির যে অনুমোদন, এটা কি একই পেজে না ভিন্ন ভিন্ন পেজ? এটা তো রেজুলেশন, আপনি কিভাবে করবেন সেটা আপনি প্রথম একটা কাজ ধরেন যখন আপনার। নীতিমালার আপনি নামগুলো প্রধান আবার হলে তখন করে নেবেন। স্যার আজকে শেষ করে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, অনেকেই শেষ করার কথা বলতেছেন, একজন জরুরি একটা জি কথা স্যার, বলবেন, হলো। কথাটা একটু নেই, আমরা তো স্যার নেক্সট আমার ক্লাসে একটা আমাকে। প্রশ্ন আছে স্যার, হ্যাঁ জানার জরুরি জন্য প্রশ্নটা স্যার। বলেন। জি, জরুরি প্রশ্ন কার সেটা বলেন। এই যে স্যার আমরা ভাউচার করি স্যার, হুম পাকা ভাউচার আর কাঁচা ভাউচার যাই বলি না স্যার, হুম ওই ভাউচারে স্যার কোন কমিটির প্রধান শিক্ষক বাদে, প্রধান শিক্ষক তো সই করাই লাগেই, হুম এবং যে করায় করে তারও লাগে, বা মানে যদি পাকা ভাউচার হয় সে তো দোকানদার করে, আর সেই ক্ষেত্রে কোন কমিটির স্বাক্ষর করতে হয় স্যার? নিরীক্ষা আপনি তো কমিটি বলে না দিলেন, অর্থ কমিটি? আপনি বলে দিলেন অর্থ কমিটি করবে, নিরীক্ষা কমিটি করবে না। ভাউচারে নিরীক্ষা কমিটির কোনো স্বাক্ষর থাকবে না। স্যার নীতিমালার নামগুলো একটু বলবেন আবার। স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা, হ্যাঁ এটা আজকে আপনাদেরকে হিসাব দিয়ে দিচ্ছি। নীতিমালা, তারপরে হলো আপনার হিসাব রক্ষণ নীতিমালা, আর একটা হলো টিউশন ফি নীতিমালা। টিউশনি। স্যার কোনটা কোন সালের আর কি? স্বচ্ছতা নীতিমালা এটা 26 সম্ভবত। স্বচ্ছতা নীতিমালাটা হলো 26, আর জি স্যার। হিসাব রক্ষণ টিউশন নীতিমালা 84, আর টিউশন ফি নীতিমালা 24। জি স্যার। 24 না থ্যাংক ইউ। 25? জি স্যার। স্যার আপনার বই কখন পাবো? বইয়ের স্যার খবর বই কি স্যার? পাবেন 4-5 তারিখের দিকে পাবেন, এবং খুব চমৎকার কমপ্লিট একটা বই পাবেন। সেখানে এমসিকিউ, আপনারা যেরকম এমসিকিউ এর গুরুত্ব দিচ্ছেন, আমরা স্যার আপনি মিউট হয়ে গেছেন, আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ থিওরি পড়বেন, থিওরি ভিত্তিক বই করা হয়েছে, কিছু মডেল এমসিকিউ দেওয়া হয়েছে। থিওরি যে যত বেশি পড়বেন, বই পড়বেন, তাহলে তত ভালো করতে পারবেন। তো আমি মনে হয় আর আজকে আপনাদের কোনো প্রশ্নের জবাব দিতে চাই না, যেহেতু আগামীতে আবার আমার ক্লাসের সুযোগ রয়েছে। আপনারা আজকের ক্লাসেও কোনো কোশ্চেন থাকলে সেটা আপনারা নোট করে রাখবেন। আগামী ক্লাসের শুরুতে আগে কোশ্চেন সলভ করে আমরা নতুন টপিকে যাব। আমি এখন ফ্লোর দিচ্ছি সুবল স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এতক্ষণ আমাদের সাথে এতটা সময় দিয়েছেন। যদিও আমাদের নির্ধারিত সময় হচ্ছে 10টা থেকে 9:40 থেকে 10:40 বা 11টা সর্বোচ্চ, তারপরও আপনি আধা ঘন্টা আমাদের সাথে সময় দিয়েছেন। আমরা আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই যে আপনার সহযোগিতা আমাদের সকল স্যার ম্যাডামদেরকে অনেক বেশি উপকৃত করবে, এই স্যার আমার বিশ্বাস একটা আমি প্রশ্ন। রাখছি। স্যার ম্যাডাম এখন কোনো প্রশ্ন নেই, আমরা এখন স্যারকে বিদায় দিচ্ছি। সিচুয়েশন বুঝতে হবে, তারপরে আমি আপনাদের সাথে আরো 10 মিনিট থাকবো, ঠিক আছে? কারণ স্যার এতক্ষণ ক্লাস নিয়েছেন, খুব সহজ জিনিস না, নতুন একটা টপিক, তারপর কোন কোন বিষয়গুলো আসবে। আমি কিন্তু খুবই মজা পাচ্ছিলাম ক্লাসে স্যারের, আমি নিজেও নোট করছিলাম। যেমন আমার সবচেয়ে বেশি ভালো লাগছে বিদ্যালয় থেকে কোনো প্রকার বেতন ভাতাতি নেওয়া যাবে না, এটা আমার স্যার খুব ভালো লেগেছে আজকে, যদিও আমি এটা জানতাম না এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে নেওয়া হয়। আমি আজকে চিন্তা করলাম যে আমি যেন না নেই আমার প্রতিষ্ঠান থেকে, বলবো আমি কালকে। হ্যাঁ, যদিও এই জায়গাটাতে টাকার জায়গায় আমরা ছাড় দিতে চাই না, কিন্তু আসলে নিয়মের বাইরে যাওয়াটা তো ঠিক না, একটা নিয়মের মধ্যে থাকা খুবই ভালো। আপনাদের স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও স্যারের সাথে ক্লাস করব হচ্ছে আগামী বৃহস্পতিবার। স্যারের ক্লাসগুলো কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত চলমানই থাকবে, বুঝতে পেরেছেন? স্যারের ক্লাস শেষ হবে না। আমরা ইনশাল্লাহ 17 তারিখের আগে পর্যন্ত একটা কোর্স লাইন করেছি স্যার, যে 17 তারিখের মধ্যে আমরা মোটামুটি ফিনিশিং করতে চাই, যদি সবারই সহযোগিতাটা খুব ভালো পেয়ে থাকি। আপনাকে স্যার স্যার অসংখ্য আসসালামু ধন্যবাদ। আলাইকুম। জি স্যার, আমরা কি স্যার স্যারকে আমরা যে দিয়ে দেই, আপনার প্রশ্নগুলো নিচ্ছি, লাইভটা কেটে দেই, তারপরে আপনাদের প্রশ্নগুলো নেই। হ্যাঁ, এখন লাইভে চলছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় একটু আমাদের ওই যে অনেকে জয়েন করতে পারছে না, গুগল লিংক থেকে পিডিএফ ইত্যাদি বিষয়ে একটু ছোট্ট আলোচনা করব। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আমি জি স্যার, লাইভটা কেটে থ্যাংক ইউ দিচ্ছি। স্যার। স্যার আপনি কিছু বলে কিছু বলে অলরেডি সবাইকে ইনভাইট জানিয়ে আর আপনার বইয়ের আপডেটটা দিয়ে আপনি শেষ জি। করেন স্যার। ধন্যবাদ সুবল স্যারকে।
যে আসলে পড়াশোনা করতে হলে বই একটা লাগবে। তো আমরা যে বইটা ইন্ট্রোডিউস করেছি এটা শুধুমাত্র আমরা কোনো কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি থেকে করিনি, মানে আপনাদের নিড এটাকে মাথায় রেখে মানে আমরা কাজটা করেছি যে আপনাদের উপকার হবে এইটা বিষয় নিয়ে আমরা তৈরি করেছি। খুব হয়তো 4-5 তারিখের মধ্যে একদম ওপেন হয়ে যাবে, কারণ এডিটের অনেক বিষয় আছে। আপনারা জানেন যে হুট করে একটা বিষয় হয় না, টপিক অনেকগুলো নতুন 8টা বিষয়ের উপরে আমরা আলাদা 8টা চ্যাপ্টার করার চেষ্টা করেছি। বইটা আপনারা যথাসময়ে পাবেন, বইটা পাইলে পড়তে আর একটু কমফোর্ট ফিল করবেন। আর হলো আমি যেটা বলেছি যে আপনারা থিওরি বেসড আলোচনা করবেন, তাহলে আপনারা সফল হবেন, কারণ এটা কিন্তু একটা অনেক বড় যুদ্ধ। আপনি মনে করতেছেন যে আপনি ভালো প্রস্তুতি, আপনার চেয়ে আরো অনেক ভালো প্রস্তুতি অনেকের আছে, এবং আমরা যারা একই প্ল্যাটফর্মে এসেছি আমরা চাই যেন আমরা সবাই জয়ী হই, এখান থেকে যেন কোনো ব্যর্থতার গল্প না আসে। সবাই পরিশ্রম করছি, সবাই চেষ্টা করছি, সেটা আমরা মাথায় রাখবো। আর অলরেডি আমাদের যে নীতিমালাটা আমি অলরেডি হাইলাইট করেছি সেটা আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। এই হাইলাইটিং পয়েন্টগুলো পড়লেই আপনাদের অনেক ভালো হবে এবং আপনাদের কষ্টটা অনেক কমে যাবে। তাই আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার স্যার, বইটাও বইয়ের গ্রুপে প্রাইস কত? দিবেন স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনারা একটু মিউট থাকেন, আমি শেয়ার করি। এই যে আমরা শুরু থেকে যেন স্যার বলেছিল একটু এমসিকিউ ভিত্তিক, বুঝছেন স্যার যে পয়েন্টগুলো হাইলাইট করেছে আপনি বিশ্বাস করবেন না, ওখান থেকে 3-4 প্রকারের করে প্রশ্ন করা যায়। আপনাদের একটা থিওরিটাই পড়েন, এটা খুব কাজে আসবে। ওকে স্যার, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা দূরে কাছে যে যেখান থেকেই আমাদের এই লাইভটি দেখেছিলেন, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং যারা আমরা আজকে ফ্রি রেখেছিলাম এই ক্লাসটি। এর পরবর্তীতে আমাদের আর আর্থিক ব্যবস্থাপনার কোনো ক্লাস ফ্রি কোর্সে থাকবে না। যারা এখনো আমাদের কোর্স এনরোল করেননি করতে পারেন যদি ভালো লেগে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।